আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আচ্ছা, এই যে আমি যতটুকু দেখলাম, প্রথমে আপনি এই যে বিসিএস এর কোশ্চেন রাখছেন এবং বিসিএস এর আপডেট কোশ্চেন গুলো রাখছেন। 46 যে কোশ্চেন গুলো আসছে, রাখার পিছনে মূল রিজন কি? মানে ওরা প্রশ্নের প্যাটার্নটা বুঝবে যে আসলে কেমনে কোশ্চেন আসে। প্রথমত হচ্ছে বিসিএস এর প্রশ্নের প্যাটার্নটা বুঝবে, আর বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন আসলে মাদার অফ অল কোশ্চেনস। তো যত পরীক্ষায় যত কোশ্চেন করা হয়, সব কোশ্চেন যে করে সেই কোশ্চেনকারী তার কাছে যত ডকুমেন্টই থাকে তার মধ্যে একটা ডকুমেন্ট কমন থাকে, সেটা হচ্ছে বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো। তো সেই কারণে আসলে বিসিএস এর শুধু এটা আইসিটির জন্য প্রযোজ্য না, শুধু ম্যাথের জন্য প্রযোজ্য না, বিজ্ঞানের জন্য। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বিশেষ করে বিজ্ঞান এবং কম্পিউটার রিপিট প্রশ্ন কেন জানি আমার কাছে মনে হয় যে প্রায় अराउंड 70% হুবহু। হ্যাঁ, রিপিট কোশ্চেন, হুবহু না, হুবহু রিপিট কোশ্চেন থাকে, রিপিট আসে। 30% তারা ইউনিক করার চেষ্টা করে। তাও যে ইউনিক যে করে, এই কোশ্চেন রিলেটেড কোশ্চেন থাকে। তা আমরা যাই হোক, স্যারের আমি প্রথমে এই যে আপডেট কোশ্চেন গুলো দেখে আমার কাছে অবাক লাগছে যে আপনারা আসলে যে 47তম বিসিএস প্রিলি পরীক্ষা দিবেন বা হচ্ছে ব্যাংক জব পরীক্ষা, তাই না স্যার? ব্যাংক 10 মার্ক 10% মার্ক এখানে কম্পিউটারের জন্য বরাদ্দ। তো এই ক্ষেত্রে আপনার সিভিল সার্জনের অফিসে বিশাল সার্কুলার চলছে, ওখানেও হয়। আবার আরেকটা জিনিস আমি দেখছি, খাদ্য আপনার বাংলা 10 থেকে 20 গ্রেডে, সরি 10 থেকে যে 20 গ্রেডের চাকরিগুলো আছে না স্যার, এটার মধ্যে বিভিন্ন ধরনের যে কম্পিউটার কাম অপারেটর বা আদার্স এক্সেট্রা যে পরীক্ষাগুলো, এগুলোতে আমি দেখলাম মাঝে মধ্যে লিখিত এর জন্য কম্পিউটারের প্রশ্ন আসে। জি, তার মানে কম্পিউটার এখন প্রত্যেকটা সেক্টর বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে ভাই বোন, এরকম অনেক কোশ্চেন দেওয়া আছে যেগুলো স্যার শুরুতে 46 রাখছে, ভাইবেন না যে সব 46 আবার। এরপরে কিন্তু হচ্ছে 45 এর কোশ্চেন আছে, 43 এর কোশ্চেন আছে, 35তম বিসিএস এর কোশ্চেন আছে, 38তম বিসিএস এর কোশ্চেন আছে। অর্থাৎ এক কথায় আপডেট প্লাস ব্যাকডেটেড যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরকম 100 প্রশ্নের মধ্যে আজকে পর্ব 1 নিয়ে আলোচনা হবে। অর্থাৎ স্যার যতটুকু টানতে পারেন, যদি এমন হয় যে না তার 25টা কোশ্চেন 25টা টানবেন, সো 25টা কোশ্চেনের সাথে দেখা যাবে যে অ্যারাউন্ড প্রায় 200 প্রশ্ন বা এমসিকিউ সমাধানের মতো একটা ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এক্সক্লুসিভ যে জায়গাগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন বারবার রিপিট হয়, এরকম জায়গাগুলো কিন্তু আজকে আপনি অনুধাবন করতে পারবেন। কারণ কম্পিউটার আপনি ব্যাংক জব পরীক্ষা দিতে যাবেন, 10% মার্ক লাগবে, 10টা কোশ্চেন এখানে থাকবেই। বিসিএস পরীক্ষা দিতে গেলে 15 মার্ক, আবার লিখিত পরীক্ষা দিতে গেলেও সেম প্যাটার্নের প্রশ্ন থাকে, যেমন র‍্যাম রোমের মধ্যে পার্থক্য, এগুলো লিখিততে আসে। লিখিততে 25 মার্ক থাকে, কম্পিউটার থেকে থাকে 25 মার্ক, এবং হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক, সেখান থেকে থাকে 15 মার্ক। সো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক এবং কম্পিউটার এই দুই পার্ট থেকে 40 মার্কের কোশ্চেন হয়, চিন্তা করা যায়। এবং এখানে 40 পাওয়ার মতো আসলে পরীক্ষা দেওয়া সম্ভব, যেটা বাকি 60 মার্ক যেখানে আসলে পদার্থ রসায়ন, আধুনিক পদার্থ বিজ্ঞান এই ধরনের ব্যাপারগুলো থাকে, জীববিজ্ঞান, সেখানে কিন্তু আপনি আসলে ফুল মার্ক পেতে পারবেন না। কারণ কোশ্চেনই আপনাকে বলবে শব্দ দূষণের কারণ ও প্রতিকার লিখতে। তো এই শব্দ দূষণের প্রতিকার লিখতে গিয়ে আপনি কিন্তু ফুল মার্কস আসলে ক্যারি করতে পারবেন না। কিন্তু কম্পিউটারের যে 25 মার্কের যেই পার্টটা এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের যেই 15% যেই মার্কটা বা 15 নাম্বার যেটা থাকে, এই 40-এ কিন্তু 40 পাওয়াই সম্ভব। এটা আমি ফিল করি, কারণ এখানে আসলে মার্ক কাটা খুব কঠিন মার্ক কাটা ঠিকভাবে লেখে কেউ। তো ভাই বোন, আমি নিজেও শেয়ার করলাম, আপনারা দেখলেন যে আমি নিজেও কিন্তু শেয়ার করলাম। তো আমি হাম্বল রিকোয়েস্ট করব, আর তহিদ স্যারের কম্পিউটার ক্লাস মানেই তো আমরা জানি যে এত বেশি ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো আমাদের লিখিততে কাজে লাগবে। এবং একটা এমসিকিউ এর আমি স্যার যে পরিমাণ ইনফরমেশন দেয় একটা এমসিকিউ ব্যাখ্যা করতে গিয়ে, আমার মনে হয় যে একটার সাথে অ্যারাউন্ড প্রায় 20টা এমসিকিউ সলভ হয়ে যায়। আর শুধু এমসিকিউ সলভ ব্যাখ্যা হয় এমনটা না, আপনি যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন কোনো না কোনো ভাবে 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন ছোট ছোট যে কোশ্চেন গুলো আসে, সেগুলোতে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন। শুধু তাই না, বিসিএস লিখিততে পরীক্ষা যখন দিতে যাবেন, র্যান্ডমের পার্থক্য বা আদার্স এক্সেট্রা এই সংক্রান্ত যে কোশ্চেন গুলো চলে আসবে, এগুলোর যে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আসে, সেগুলোরও দেখা যাবে যে 50% প্রস্তুতি আপনার ক্লাসের মাধ্যমে হয়ে যাবে। এক কথায় এক ঢেলে আপনি অ্যারাউন্ড প্রায় 5 থেকে 6টা বাকি মারতে পারতেছেন। লিখিত প্রস্তুতি হচ্ছে বিসিএস এর, বিসিএস প্রিলির প্রস্তুতি হচ্ছে, ব্যাংকের প্রিলির প্রস্তুতি হচ্ছে, 10 থেকে 20 গ্রেডের বিভিন্ন লিখিত পরীক্ষার ছোট ছোট যে কোশ্চেন গুলো সেগুলোর প্রস্তুতি হচ্ছে, প্লাস হচ্ছে স্যার কিছু কিছু আমি দেখতে 11 থেকে 20 গ্রেডের পরীক্ষায় এমসিকিউ প্রায় 7-8টা দিয়ে দেয়। তার মানে আপনার এই ক্ষেত্রে 11 থেকে 20 গ্রেডের যে 7-8 মার্ক বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, তারপর কম্পিউটার কাম অপারেটর পরীক্ষাগুলোতে এমসিকিউ দিয়ে দেয়, এগুলোতেও আপনি ওভারকাম করতে পারতেছেন। সো কলেজের ভাই বোন, হাম্বল রিকোয়েস্ট,
কখনো তো রিকোয়েস্ট করি না, আজকে রিকোয়েস্ট করতেছি, কারণ আজকে ক্লাসটা এতটা বেশি অ্যামেজিং হবে, এতটা বেশি ব্যাখ্যামূলক হবে যে আজকে ক্লাসটা আপনার কলিজা ঠান্ডা করে দিবে। তো সবাই আমরা শেয়ার করবো, এবং 46-এ যে কোশ্চেন গুলো এসেছে কিভাবে এসেছে এবং 47-এ কোন কোন প্যাটার্নে কোশ্চেন আসতে পারে তার কিন্তু স্পেসিফিকলি বলে দিবে। এবং দেখবেন যে আপনি আজকের ক্লাসটা করার মাধ্যমে 47-এ কোন কোন টপিক পড়বেন বা কিভাবে পড়বেন, কোন কোন টপিকগুলোকে ফোকাস করা উচিত, বা এক ক্লাসে কিভাবে 47-এ আপনি 10 মার্ক কাউন্ট করতে পারবেন, এরকম একটা ইনফরমেশন কিন্তু আজকে পেয়ে যাবেন। এটা আমি বিশ্বাস করি, কেন, কারণ আমি যখনই আপডেট কোশ্চেন দেখছি তখনই বুঝে গেছি যে তার আজকে পুরো সিলেবাসটা বলে দিবে। কেন, কারণ এই 47-এর কোশ্চেনের মাধ্যমেই তো আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমার সিলেবাসটাতে কোনটায় কোন জায়গায় ফোকাস করা উচিত, আপনি ফোকাস পয়েন্টটা ধরতে পারতেছেন। সো কলিজা ভাই বোন, ইতিমধ্যে আমরা প্রায় 300 স্টুডেন্ট চলে এসেছি। আমি চাই যে আজকে ক্লাসটা প্রায় 1000 স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করি। সো 300 স্টুডেন্ট একটা করেও যদি শেয়ার করি, তারপরেও কিন্তু আমাদের ইনশাআল্লাহ অনেক বেশি আমরা স্টুডেন্ট একসাথে ক্লাসটাকে এনজয় করতে পারবো। কথা বুঝাতে পারছি? স্যার বেশি বেশি দোয়া করেন, স্যার একটু দোয়া করতে বলছে, দোয়া করেন। অবশ্যই সবার জন্য অনেক দোয়া। তো দোয়া এবং পরিশ্রম এই দুইটা যখন একসাথে হবে তখন আপনার সাফল্যকে আটকাতে পারবে না। তো দোয়া তো আমরা অবশ্যই করব, আর পাশাপাশি আপনার পরিশ্রম, আপনার ডেডিকেশন, এই দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন আপনার চাকরিকেও আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সো আমি বিদায় নিচ্ছি। তার আগে আমি শুধু বলবো যে যারা আমরা ইতিমধ্যে জয়েন করেছি সবাই আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। সেটা হা হা দিতে পারেন, যদি স্যারদের দেখে মনে হয় যে হাসবেন হাসেন, সমস্যা কি, যদি তাদের দেখে হ্যান্ডসাম মনে হয়, প্রেমে করতে চান, যাই হোক নাই আছে বা থাক, যাই হোক না কেন, লাভ রিয়াক্ট দেন। স্যারদের যদি ভালোবাসেন তাহলে লাভ রিয়াকশন দেন। রিয়াকশন দিলে যেটা হয় সবার কাছে রিলিজ হয়, অটোমেটেড চলে যায় ক্লাসটা। আমরা চাই সবাই মিলে এনজয় করুক, কারণ আমরা এত কষ্ট করে যে ফ্রি ক্লাস দিতে পারি, আপনি একটু শেয়ারের মাধ্যমে আপনার একটা বন্ধু বা 10 জন বন্ধু যদি উপকৃত হয়, এটাও একটা সদকায়ে জারিয়া বলতে পারেন। কারণ এই ক্লাসের মাধ্যমে কেউ যদি 2টা মার্কস বেশি পায় পরীক্ষার হলে, ক্রেডিট কাকে দিবে? যে শেয়ার করতে তাকে, এবং মন থেকে দোয়া করবে কার জন্য? তার জন্য। দেখা যাবে সৃষ্টিকর্তা খুশি হয়ে যেখানে আপনার 1 বছর পরে সফলতা দেওয়ার কথা 1 বছর আগে দিয়ে দিবে। সবাই শেয়ার করবেন। আর হচ্ছে ফ্রি ক্লাসে আমাদের সবচেয়ে বড় মোটিভেশন বা ইনফ্যাক্ট একমাত্র মোটিভেশন হচ্ছে আপনাদের উপস্থিতি এবং আপনাদের কমেন্ট। স্যার তো শুরু করতে পারি? আচ্ছা, তো চলেন আমরা ক্লাস শুরু করি। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হতে পারে এটা বলা মুশকিল, তবে আমরা ধরে নিব যে হয়তোবা জুলাই লাস্টে অথবা অগাস্টের শুরুতে হতে পারে। আমরা সেটা ধরে প্রিপারেশন নিব। তো চলেন আমরা কোয়েশ্চেনে চলে যাই। তো এই হচ্ছে দেখেন 46তম বিসিএস এর ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? অপারেটিং সিস্টেম সম্পর্কিত আমাদের 4টা তথ্য দিছে, পরীক্ষার কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন তথ্যটি সঠিক। আচ্ছা, টাঙ্গাইল থেকে রিফাত রায়হান যুক্ত হয়েছেন, ধন্যবাদ। 11 জুন ডেট কি দিয়ে দিছে? দিয়ে দিলে তো 11 জুন। সাউন্ডটা চেক করতে হবে ভাইয়া, সাউন্ডের কি অবস্থা? সাউন্ডটা যারা আমরা রাইট আনসারটা পারবো তারা রাইট আনসার দিয়ে দিব। কিন্তু ভাইয়া আমার কথা অলওয়েজ একটাই, সেটা হচ্ছে আমরা এই একটা কোয়েশ্চেনের মাধ্যমে একটা কোয়েশ্চেন সলভ করব না। আমাদের টার্গেট আসলে অনেকগুলো কোয়েশ্চেন। ইনফ্যাক্ট অপারেটিং সিস্টেম টপিকটা আপনি দেখছেন, এই টপিক থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে আপনাকে পারতে হবে, এটা হচ্ছে আমার অলওয়েজ টার্গেট থাকে। সো সঠিক উত্তর আপনারা দিতে থাকেন। সঠিক উত্তর কানিস ফাতেমা দিয়েছেন, সঠিক উত্তর হচ্ছে সুরিয়া খানম দিয়েছেন, যারা দিচ্ছেন ওকে, তারপর আমরা সঠিক উত্তরটা দেখব। আচ্ছা, এখন প্রথম ব্যাপার। আচ্ছা, তারপরে বলছেন শুরু করতে 20 মিনিট শেষ। এই 20 মিনিট আমি আপনাকে পুষিয়ে দিব। আমি যেভাবে পড়াই, এটা বললে আবার বেশি হয়ে যাবে, আপনার সেই আমার ক্লাস যদি আপনি করেন, আপনার সেই 20 মিনিটের আফসোস শেষ হয়ে যাবে। কারণ আমি যেগুলো বলবো সেগুলো আপনি বইতে পাবেন না, এইভাবে কেউ বুঝাবে না। আমার এক্সপিরিয়েন্স এটা। দেখেন আপনার 20 মিনিট দেখেন কিভাবে সেটা ক্যাশ হয়। অপারেটিং সিস্টেম আপনাকে জিজ্ঞেস করতে পারে অপারেটিং সিস্টেমটা কি, আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আপনি তখন বলবেন অপারেটিং সিস্টেম এই ডাটা হচ্ছে একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কি জিনিস? আনসার হচ্ছে এটা একটা কোয়েশ্চেন হতে পারে, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রকারভেদ হয়। তো সফটওয়্যারকে তার কাজের উপরে ভিত্তি করে, যে সফটওয়্যার আসলে কাজটা করে কি, সেই কাজের উপর ভিত্তি করে সফটওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার তাহলে কাজের উপর ভিত্তি করে সফটওয়্যার কয় প্রকার জিজ্ঞেস করলে আমরা উত্তর দিব কাজের উপর ভিত্তি করে সফটওয়্যার দুই প্রকার,
সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনাকে জিজ্ঞেস করতে পারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? যেই সফটওয়্যার দিয়ে আপনি সরাসরি কাজ করেন সেই সফটওয়্যারকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেই সফটওয়্যার সরাসরি ইউজারের কাজ করে, সরাসরি যেই সফটওয়্যার ইউজারের কাজ করে সে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর যে সরাসরি ইউজারের কাজ করে না সে হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এখন সরাসরি ইউজারের কাজ করে কে? আপনার লেখালেখি করা দরকার, লেখালেখির জন্য আপনি কি ইউজ করবেন? এমএস ওয়ার্ড ইউজ করবেন। তাহলে এমএস ওয়ার্ড কেমন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি গান শুনতে চান, গান শোনার জন্য কোন সফটওয়্যার ইউজ করবেন? গান শোনার জন্য আপনি সরাসরি ইউজ করেন ভিএলসি প্লেয়ার, কেএম প্লেয়ার, এমএক্স প্লেয়ার। তাহলে ভিএলসি প্লেয়ার, কেএম প্লেয়ার, এমএক্স প্লেয়ার তারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার মন খারাপ, আপনি গেম খেলবেন, আপনি গেম খেলার জন্য কি গেম খেলেন? আপনি ধরেন ফিফা গেম খেলতেছেন, ফিফা 2000 বা ফিফা 2020 খেলতেছেন। তাহলে ফিফা 2020 সরাসরি ভাই আপনার জন্যই কাজ করতেছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনি বন্ধু বান্ধবের সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপ কেমন সফটওয়্যার? হোয়াটসঅ্যাপ হচ্ছে এটা লাগবে। হোয়াটসঅ্যাপ কেমন সফটওয়্যার? আপনি বলবেন হোয়াটসঅ্যাপ হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে দেখেন, আমাদের যদি জিজ্ঞেস করে এর কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনি আনসার করতে পারবেন। তাহলে যেই সফটওয়্যার আপনার জন্য কাজ করতেছে সে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর যেই সফটওয়্যার সরাসরি আপনার জন্য কাজ করে না সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন ধরেন অ্যান্ড্রয়েড, আপনি অ্যান্ড্রয়েড দিয়ে জীবনে কোন কাজটা করছেন? আপনি তো ভিএলসি প্লেয়ার দিয়ে গান শুনছেন, আপনি তো ফেসবুক চালায়া বন্ধুর সাথে যোগাযোগ করছেন, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছেন, কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে আপনি জীবনে কি কাজ করছেন? আপনি কখনোই বলতে পারবেন না যে আমি অ্যান্ড্রয়েড দিয়ে জীবনে এই কাজ করছি। আপনি উইন্ডোজ ব্যবহার করছেন সারা জীবন, উইন্ডোজ দিয়ে আপনি কোন কাজ করছেন? কোনো কাজই আপনি সারা জীবনে করেন নাই, কারণ সরাসরি তো আপনি কাজ করেন না। সেই জন্য যে কোনো অপারেটিং সিস্টেম, সেটা উইন্ডোজ হোক সেটা অ্যান্ড্রয়েড হোক, তারা হচ্ছে মূলত সিস্টেম সফটওয়্যার। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে অপারেটিং সিস্টেম কেমন সফটওয়্যার? একটা অপশন থাকতেই পারত যে অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার, তাহলে সেটা কিন্তু সঠিক হতো। একটা অপশন থাকতেই পারত যে অপারেটিং সিস্টেম সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটা কিন্তু রং হইতো। যদি আমার অপশনে নাই, আমি অপশন বানাই, নাম্বার অপশন থাকতেই পারত যে অপারেটিং সিস্টেম হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটাকে কিন্তু আমি বলতাম সঠিক উত্তর না, কারণ অপারেটিং সিস্টেম আসলে সিস্টেম সফটওয়্যার, আর সিস্টেম সফটওয়্যার মানে সেই সফটওয়্যার যেই সফটওয়্যার দিয়ে আপনি সরাসরি কোনো কাজ করেন না, আর সরাসরি যেই সফটওয়্যার দিয়ে কাজ করেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখেন ব্যাপারটা ক্লিয়ার কিনা? কারো কোয়েশ্চেন থাকলে সে অবশ্যই কোয়েশ্চেন করে ফেলবেন, আপনার কনফিউশন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। তাহলে সফটওয়্যারকে তার কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার। যেই সফটওয়্যার দিয়ে সরাসরি আমরা কাজ করি সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর যেটা দিয়ে সরাসরি আমরা কাজ করি না, ঘুরায় পেঁচায় করি, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এটা সফটওয়্যারের একটা প্রকারভেদ গেল। এখন আসেন সফটওয়্যারকে তার সোর্স কোডের উপর ভিত্তি করে, দেখেন কোয়েশ্চেন আসছে একটা, কিন্তু কি পরিমাণ কনসেপ্ট আপনার দরকার, কি পরিমাণ সাউন্ড মাঝে মাঝে আসে না। এখন কি অবস্থা সাউন্ডের? আচ্ছা, তো দেখেন প্রচুর কনসেপ্ট কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে এই একটা মার্ক পাওয়ার জন্য, এবং কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে আপনি দেখবেন যে প্রচুর এমসিকিউ এট দ্য সেম টাইম হয়ে যাচ্ছে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে সফটওয়্যারকে আগে তো কাজের উপর ভিত্তি করে ভাগ করছিলাম, এখন আমরা ভাগ করব তার সোর্স কোডের উপর ভিত্তি করে। সোর্স কোড মানে ওই সফটওয়্যারটার ডিজাইন। সোর্স কোড আমরা যখন সফটওয়্যারের ক্লাস করব তখন আমরা ফুল ডিটেলস পড়ব সোর্স কোড কি জিনিস। এখন আপনাকে শর্টকাট করে বলতেছি, যেমন একটা বিল্ডিং বানানোর ডিজাইন থাকে না, যে ডিজাইন দেখে দেখে বিল্ডিংটা বানানো হয়, ঠিক তেমনি সফটওয়্যার বানানো হয় যে ডিজাইনটা ফলো করে, সেটাকে বলা হয় তার সোর্স কোড। তাহলে এই সোর্স কোডের উপর ভিত্তি করে সফটওয়্যার কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে ওপেন সোর্স
আর একটা হচ্ছে ক্লোজড সোর্স। একটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, আর একটা হচ্ছে ক্লোজড সোর্স সফটওয়্যার। তো ওপেন সোর্স সফটওয়্যার কোনটা? যেই সফটওয়্যারের সোর্স কোড যে কেউ কপি বা এডিট করতে পারে, যে কেউ চাইলে ডাউনলোড দিতে পারে, কপি করতে পারে, এডিট করতে পারে। কোন জিনিসটা? সোর্স কোডটা। সেই সফটওয়্যারকে বলবো আমরা ওপেন সোর্স সফটওয়্যার। আর যেই সফটওয়্যারের সোর্স কোড যে কেউ চাইলে কপি বা এডিট করতে পারে না, সেটা হচ্ছে মূলত ক্লোজড সোর্স সফটওয়্যার। এখন ওপেন সোর্স সফটওয়্যার কারা? যেমন আপনি মনে রাখতে পারেন লিনাক্স, অনেকেই নাম হয়তো বা শুনছেন। লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। ইউনিক্স, এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। আপনি অ্যান্ড্রয়েডের নাম শুনছেন, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স সফটওয়্যার, কারণ এদের সোর্স কোড আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। তাদের সোর্স কোড চাইলে আপনি কপি করতে পারবেন, তাদের সোর্স কোড আপনি চাইলে এডিট করতে পারবেন। সেই জন্য এরা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, কারণ সেই সফটওয়্যারের ডিজাইনটা হচ্ছে তার সোর্স কোড। আর যাদের সোর্স কোডটা কপি বা এডিট করা যায় না, তাদেরকে বলা হয় ক্লোজ সোর্স। কারণ মালিক, সেই সফটওয়্যারের মালিক, সেই সফটওয়্যারের ডিজাইন সবাইকে দিয়ে বেড়াবে না। সেই সফটওয়্যারের মালিক সেই ডিজাইনটা সবাইকে দিয়ে বেড়াবে না। যেমন দেখবেন অনেক বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ আপনি চাইলে প্রবেশ করতে পারেন, কিন্তু সেই বিল্ডিং এ চাইলেও আপনি সেই বিল্ডিং এর ডিজাইনটা খুঁজে পাবেন না। তো ক্লোজ সোর্স সফটওয়্যার হচ্ছে তার সোর্স কোডটা যে কাউকে দিবে না, যে কেউ এটাকে কপি বা এডিট করতে পারবে না, তারা হচ্ছে মূলত ক্লোজড সোর্স সফটওয়্যার। এবং ক্লোজ সোর্স সফটওয়্যারের এক্সাম্পল কি? ক্লোজ সোর্স সফটওয়্যারের এক্সাম্পল হচ্ছে এই যে উইন্ডোজ, তারপরে হচ্ছে অ্যাপেল কোম্পানির iOS, তারপরে হচ্ছে আপনার এই অ্যাপেল কোম্পানির iOS, তারপরে হচ্ছে অ্যাপেল কোম্পানির ম্যাকিনটোস। এরা হচ্ছে মূলত ক্লোজ সোর্স সফটওয়্যার। এখন আমরা যদি এখানে আসি, তাহলে আমরা এখানে খ নাম্বার অপশনটা দেখতে পাচ্ছি। অনেকেই উত্তর বলতে চাচ্ছিলেন ঘ। এখন দেখেন, এই যে বলছে অপারেটিং সিস্টেম সম্পর্কে, আচ্ছা এখানে সামনে একটা জিনিস টাইপে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে সামনে উইন্ডোজ লেখা ছিল। কোন অপারেটিং সিস্টেম? এটা উইন্ডোজ সম্পর্কে বলা হচ্ছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? তো উইন্ডোজ নামের যে অপারেটিং সিস্টেম আছে, আপনি দেখতে পাচ্ছেন তার সোর্স কোড সবার জন্য অ্যাভেলেবেল না। তার মানে এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। উত্তরটা সঠিক না। এটা ওপেন সোর্স উত্তরটা সঠিক হইতো যদি আমাকে বলতো লিনাক্স বা ইউনিক্স বা অ্যান্ড্রয়েড, তার মানে খ সঠিক উত্তর না। খ সঠিক উত্তর না হলে গ সঠিক উত্তর না। তারপরে হচ্ছে এখানে হয়তোবা ছিল কোনটি সত্য নয়। এখন কোনটি সত্য নয় সঠিক হইতে পারে যদি ক নাম্বার সঠিক হয়। এখন দেখেন, আমাকে ক নাম্বার সঠিক না ভুল সেটা জানার জন্য আমাকে বুঝতে হবে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কি। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কি আমি যদি না বুঝি, না বুঝলে আসলে হবে কি, না বুঝলে আমি আনসার করতে পারবো না। তার মানে আমাদের এখন বুঝতে হবে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমটা কি। তো এতক্ষণ আমরা সফটওয়্যারের ক্লাসিফিকেশন দেখছি, এখন আমরা দেখতে চাই অপারেটিং সিস্টেমের ক্লাসিফিকেশন। অপারেটিং সিস্টেমকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। তো তার মধ্যে একটা ভাগ হচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, বা এটাকে আপনি বলতে পারেন ইউনি প্রসেসিং অপারেটিং সিস্টেম। আরেকটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তো ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, তাকে আপনি যদি 5টা কাজ করতে দেন, ও প্রথম কাজটা আগে করবে, সেই কাজটা শেষ হলে তারপর সেকেন্ড কাজটা ধরবে। তার মানে সে ব্যাচে ব্যাচে কাজ করে। আপনি ওকে একটা কাজ দিচ্ছেন, সেটাকে সে একটা ব্যাচ হিসাবে কাউন্ট করে। সেই কাজটা শেষ করে তারপর সে সেকেন্ড কাজটা ধরে। সেই সেকেন্ড কাজ শেষ হলে তারপর সে থার্ড কাজ ধরবে। তার মানে একটা একটা করে কাজ সে ধরবে। এমন অপারেটিং সিস্টেমকে বলা হয় ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, বা আপনি এটাকে ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেমও বলতে পারেন। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমও বলতে পারেন, আবার ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেমও বলতে পারেন।
ভবিষ্যতে আপনাকে যে কোনো পরীক্ষায় কোশ্চেন করেই বসতে পারে যে নিচের কোনটি ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। আপনি যদি এই ক্লাস না করেন আপনি অবাক হয়ে তাকায় থাকবেন। আর যে ক্লাসটা করতেছে, যে আমার কথা বোঝার চেষ্টা করতেছে, যে কঠিনটাকে সহজ বানানোর চেষ্টা করতেছে, সে কিন্তু এটা এই কোশ্চেনটা পাইলে সে আনসারটা করতে পারবেন। এখানেই ডিফারেন্সটা তৈরি হয়। দেখেন, মনোযোগ দেন ভাই। পরীক্ষায়, ভবিষ্যতে পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটি ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। আপনি ক্লাসটা করলে আপনি জানবেন যেই সফটওয়্যার বা যে অপারেটিং সিস্টেম একসাথে একটা কাজ করতে পারে, সেই কাজটা শেষ করে পরের কাজ ধরে, একসাথে সে দুই হাতে কাজ করে না, একসাথে একটা কাজ করতে পারে, তাকে বলা হয় ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম বা ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেম। এরা কারা? কমন এক্সাম্পলগুলো আমি লিখে দিচ্ছি, কারণ যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কোনটি, কমন গুলাই দিবে। তাহলে এরা কারা? আমরা যদি অপশন লিখি, এখানে লিখি MS DOS, এটা একটা ব্যাচ প্রসেসিং বা ইউনিটাস্কিং। তারপর এখানে আসতে পারে PC DOS, এগুলোর নাম আপনি নাও শুনতে পারেন কারণ এগুলো হচ্ছে অনেক আগের। মাইক্রোসফট কোম্পানির নাম শুনছেন, মাইক্রোসফটের প্রথম সফটওয়্যার, এটাও কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, মাইক্রোসফটের প্রথম সফটওয়্যার ছিল মূলত MS DOS। এরপরে PC DOS দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে CMP, এরা হচ্ছে মূলত ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম বা ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেম। তো ভবিষ্যতে পরীক্ষায় কোশ্চেন করতেই পারে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কি, যে একসাথে একটা কাজ করে। ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেম কি, যে একসাথে একটা কাজ করে। কোনটি ব্যাচ প্রসেসিং বা ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেমের উদাহরণ? আপনি বলতে পারেন মাইক্রোসফটের DOS, PC DOS অথবা CMP। আপনি ছোট ছোট যে কম্পিউটার ইউজ করেন সেগুলোকে বলে মাইক্রো কম্পিউটার, যেমন ল্যাপটপ মাইক্রো কম্পিউটার, ট্যাব মাইক্রো কম্পিউটার, তারপরে হচ্ছে মোবাইল ফোন মাইক্রো কম্পিউটার। এই ধরনের মাইক্রো কম্পিউটারের প্রথম অপারেটিং সিস্টেম ছিল কিন্তু CMP। এটা ছিল মাইক্রো কম্পিউটারের, মানে ছোট ল্যাপটপ, ডেস্কটপ, এরকম ছোট ছোট কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে। এমন মাইক্রো কম্পিউটারের প্রথম অপারেটিং সিস্টেম ছিল কিন্তু CMP। আরেকটা তথ্য আপনাকে দিয়ে দিলাম, পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, আসলেই আপনি যাতে আপনার যাতে মনে না হয় এটা তো আমি কোনো বইয়ে পাই নাই, আপনার যাতে সেটা মনে না হয় সেই জন্য আপনাকে তথ্য দিচ্ছি। এরপর আসেন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম জিনিসটা কি। যেই সফটওয়্যার একসাথে একাধিক কাজ করতে পারে তাকে বলা হয় মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, একসাথে একাধিক কাজ করে। যেমন আপনি একদিকে গান প্লে করে দিচ্ছেন, গান বাজতেছে, আরেকদিকে আপনি টাইপও করতেছেন, একসাথে দুইটা কাজ করতেছে না, গানও বাজে আবার টাইপও চলে, সেটাকে কি বলবেন? মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এবং আপনি সারা জীবন এটাই দেখছেন। এটা কি? অ্যান্ড্রয়েড, আপনি যা দেখছেন, উইন্ডোজ, এরা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্ক একসাথে করতে পারে। তাহলে আমার এখানে কি বলছে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে কোন তথ্যটা সঠিক? মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম তথ্যটা সঠিক। উইন্ডোজ মাইক্রোসফট কোম্পানি ও ব্যবসা করতে নামছে, ও ওর সোর্স কোড, ওর ডিজাইন এটা যে কাউকে দেয় না, তার মানে এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম না, এটা ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। ক আর খ দুইটাই সঠিক না, ক সঠিক, খ ভুল। কোনোটাই সত্য নয়, এটাও ভুল, প্রথমটা সত্য। দেখেন, এই কোশ্চেন সলভ করে আপনারা বুঝছেন কিনা আমার একটু জানাবেন। আমি অনেক কথাবার্তা বলতেছি, আপনি না বুঝলে আমার কথাবার্তা সকল কথাই আমার বৃথা যদি আপনি না বুঝেন। অনেক তথ্য আপনাকে দিলাম, ফার্স্টে আপনাকে কি তথ্য দিলাম আমি একটু রিক্যাপ করি, আর আপনি আমাকে জানান যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। অনেক তথ্য দিচ্ছি বাট বুঝতেছেন কিনা, না বুঝলে তথ্য কমায় দিব, কারণ ধরতে না পারলে এত তথ্য দিয়ে লাভ কি। আপনি আমাকে একটু জানাতে থাকেন, আমি আপনাকে রিক্যাপ করে দিই, সামারি করে দিই, যাতে আপনার মাথায় থেকে যায়। আমি আপনাকে বলতে চাচ্ছি সফটওয়্যার দুই প্রকার। কি কি? তার কাজের উপর ভিত্তি করে, অনেক পয়েন্ট অফ ভিউতে তো ভাগ করাই যায়, কাজের উপর ভিত্তি করে সফটওয়্যার দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেই সফটওয়্যার দিয়ে আপনি সরাসরি আপনিই কাজ করেন ভাই, আপনার কাজ লেখালেখি করা না, আপনি মাইক্রোসফট অফিসে লেখালেখি করেন, আপনার কাজ কথা বলা, আপনি হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে কথা বলেন, আপনার কাজ বিনোদন নেয়া, বিনোদন নিতে আপনি ফেসবুক চালান, বিনোদন নিতে আপনি বিভিন্ন ভিডিও গেমস খেলেন। তাহলে এরা সবাই, আপনি গান শোনেন VLC প্লেয়ারে, এরা সবাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যেই সফটওয়্যারে আপনি সরাসরি কাজ করেন না তারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন যে কোনো অপারেটিং সিস্টেম, আপনি আপনার জীবনে কোনোদিন বলতে পারবেন না আমি অ্যান্ড্রয়েড দিয়ে এই কাজটা করছি, আমি উইন্ডোজ দিয়ে এই কাজটা করছি। তাহলে
এরা হচ্ছে মূলত সিস্টেম সফটওয়্যার। এরপরে আমি আপনাদের আবার বলতেছি যে সফটওয়্যারটার সোর্স কোড মানে মূল ডিজাইন, সেটার উপর ভিত্তি করে সফটওয়্যার দুই প্রকার, একটা ওপেন সোর্স, একটা ক্লোজ সোর্স। ওপেন সোর্স কোনটা? যেই সফটওয়্যারের মূল ডিজাইন সোর্স কোড সবার জন্য ওপেন, যে কেউ সেটাকে কপি এডিট করলে কোনো কপিরাইটে মামলা হবে না, সেটা ওপেন সোর্স। ওপেন সোর্স কারা ছিল? ওপেন সোর্স অনেকেই আছে, আমি আপনাকে কয়েকটা বলছি। অ্যান্ড্রয়েড ছিল ওপেন সোর্স, লিনাক্স ছিল ওপেন সোর্স, ইউনিক্স ছিল ওপেন সোর্স, তারপরে হচ্ছে আপনারা যে মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন ওপেন সোর্স, আপনারা যে ভিএলসি প্লেয়ারে গান শুনেন ওপেন সোর্স, আপনি যে অভ্র কিবোর্ডে টাইপ করেন বা এখনো করতেছেন অভ্র কিবোর্ডে। আচ্ছা বাকিগুলা কেমনে বুঝবেন? তার কারণটা হচ্ছে, এখন ভাই বাকিরা বলেন তো, কথা কি কম বলবো? আমার তথ্যগুলো কি অপ্রয়োজনীয় যদি মনে হয় তাহলে এইভাবে সলভ করব না, কম তথ্য দিব, বলেন আপনাদের উপরে। কারণ ক্লাস তো পেইড ব্যাচের না, যে বা আমার আপনাদের উপর ওরকম অধিকার নাই। পেইড ব্যাচ হলো যেমন আপনি আমার ছাত্র, আমার কথা আপনি শুনবেনই, শিক্ষক হিসাবে আমার অধিকার আছে। এইখানে তো সেটা নাই। এই যে লিপি আক্তার বলছেন 25 মিনিট। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের এখন আপনার উপর তো আমার অধিকার নাই, আমি আপনাকে তো শাসন করতে পারবো না। তো আপনার যদি কম তথ্য লাগে ওকে, তাহলে আপনারা কম তথ্য নেন, সমস্যা নাই। ওকে, তাহলে আপনার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। ওকে, তারপরের কোশ্চেন, নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসাবে দ্রুততম? মেমোরি হিসাবে কোনটা দ্রুততম? তো মেমোরি হিসাবে সবচেয়ে দ্রুত মনে রাখবেন রেজিস্টার, সবচেয়ে দ্রুত মেমোরি রেজিস্টার। তারপর মনে রাখবেন তার চেয়ে একটু কম দ্রুত সেটা হচ্ছে ক্যাশ। তার চেয়ে কম দ্রুত হচ্ছে র্যাম আর রম। তার চেয়ে কম দ্রুত হচ্ছে অর্ধপরিবাহী। তার চেয়ে কম দ্রুত হচ্ছে মূলত হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ। তো এই যে দেখেন উপর থেকে নিচে যাচ্ছেন, তাতে কি গতি কমবে, কিন্তু সাইজ বাড়বে। তার মানে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে রেজিস্টারের, তার চেয়ে একটু বড় ক্যাশ, তার চেয়ে আর একটু বড় র্যাম রোম, তার চেয়ে একটু বড় অর্ধপরিবাহী, সবচেয়ে বড় হচ্ছে এই হার্ড ডিস্ক ড্রাইভ নরমালি। তাহলে আপনাকে পরীক্ষায় কোশ্চেন করছে নিচের কোন মেমোরি দ্রুততম, এই যে আপনি সহজে পেরে যাচ্ছেন। দ্রুততম কোনটা আপনি জানেন, দ্রুততম যদি বলতো সেটার উত্তর কি? সেটার উত্তর হচ্ছে রেজিস্টার। এই দেখেন 2 মিনিট 3 মিনিটেও শেষ করা সম্ভব, আপনাদের যেটা ভাল লাগে। চলেন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলে, নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতা কোনো ভূমিকা রাখে না? কোনটা কর্মক্ষমতায় ভূমিকা রাখে না? রেজিস্টার থেকে ডাটা পাঠাবে, কোশ্চেন পড়ার আগে শেষ। আচ্ছা এখন কি বলছে আপনাদের, নিচের কোনটা কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় ভূমিকা রাখে না? আমার ইচ্ছা ছিল যে, এখন আপনাদের তো খারাপ লাগে, এটা হলো আমার জন্য দুঃখজনক, আমি ওই টাইপের টিচার আসলে না, তারপরেও আপনাদের পছন্দের জন্য নিজেকে বদলাতে হচ্ছে। আমার ভাই ইচ্ছা ছিল আমি আপনাকে র্যাম কেমনে কাজ করে বুঝাবো, কোনটা কর্মক্ষমতায় ভূমিকা রাখে না। আমার ইচ্ছা ছিল যে র্যামের কর্মক্ষমতা কেন ভূমিকা রাখবে, র্যামের কাজ বুঝতে চাই। আমার ইচ্ছা ছিল রম তার আসলে কাজটা কি সেটা বুঝানোর। আমার ইচ্ছা ছিল ক্যাশ মেমোরির কাজটা কি বুঝানোর। আমার ইচ্ছা ছিল রেজিস্টারের কাজটা কি সেটা বুঝানোর। তারপরে কাজ বুঝে গেলে এরপরে আপনি বুঝতে পারতেন কর্মক্ষমতায় ভূমিকা রাখে না কে। কিন্তু ভাই এখন আপনাদের তো এগুলো ভালো লাগে না, তো কি আর করা, কারণ আপনাদের উপর তো আমার সেই রাইট নাই। আপনি এখন আমাকে লাইভে তো গালিও দিতে পারেন, কি করব আমি বলেন। সো তথ্য দিব না, 2 মিনিটে শেষ করব, সমস্যা নাই। পেইড ব্যাচে যারা থাকবেন তাদের উপর আমার আসলে রাইট আছে, সে যা ইচ্ছা বলতে পারবে না।
বা সে আমার ছাত্র, আমার সেখানে অধিকার থাকে। যাক, এখন আপনাদের পছন্দ না, ফাইন। নিচের কোনটা কম্পিউটারের কর্মক্ষমতায় ভূমিকা রাখে না? কে ভূমিকা রাখবে না? আপনি মনে রাখবেন রম কর্মক্ষমতায় ভূমিকা রাখে না। তাহলে আপনার পছন্দ কি? তাহলে কোনটা কর্মক্ষমতায় ভূমিকা রাখে? এই যে এইটুকুই ব্যাখ্যা আপনার পছন্দ। র্যাম কর্মক্ষমতায় ভূমিকা রাখে, ক্যাশ কর্মক্ষমতায় ভূমিকা রাখে, রেজিস্টার কর্মক্ষমতায় ভূমিকা রাখে। প্রচুর ব্যাখ্যা হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে শেষ। র্যাম ভূমিকা রাখে, ক্যাশ ভূমিকা রাখে, রেজিস্টার ভূমিকা রাখে। ভূমিকা রাখে না কে? রম কর্মক্ষমতায় ভূমিকা রাখে না। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। সঠিক উত্তর হচ্ছে খ। ওকে, চলেন পরের কোশ্চেনে যাই। নিচের কোনটি অক্টাল সংখ্যার 24-এর সঠিক বাইনারি রূপ? অক্টাল সংখ্যাটা কত? 24। অক্টাল সংখ্যাটা কত? 24। আচ্ছা, এখন এই 24 সেটা তো অক্টাল, এটার বাইনারি রূপ কোনটা? এই অপশনে কিছু আসে নাই। যাক, আমরা একটু দেখি পদ্ধতিটা। কোনটা অক্টালের বাইনারি রূপ? এখন অক্টালের বাইনারি রূপ আপনি কি করে বানাবেন? অক্টাল আপনি সবসময় মনে রাখবেন। আচ্ছা, কমেন্ট দেখবো, কি কমেন্ট দেখবো? উত্তর গ বলছেন। আচ্ছা, ওকে, তাহলে কি ব্যাখ্যা চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে কিছু কিছু ব্যাখ্যা দেই। অনেকেই আবার ব্যাখ্যাও চাচ্ছেন, ফাইন। তাহলে দেখেন কোনটি অক্টালের বাইনারি রূপ। এখন আপনাকে কোশ্চেন করতে পারে, কি কোশ্চেন করতে পারে? অক্টাল কত বিটের কোড? আপনি আনসার দিবেন অক্টাল হচ্ছে, এটা একটা কোশ্চেন হইতে পারে, অক্টাল হচ্ছে 3 বিটের কোড। আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে অক্টাল কত বিটের কোড? আপনি আনসার দিবেন অক্টাল হচ্ছে 3 বিটের কোড। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এই যে দেখেন আপনার অক্টাল একটা সংখ্যা, এই অক্টালই একটা সংখ্যা, এর প্রতিটা অঙ্ক 2 4 মিলে তো সংখ্যা, 2 হচ্ছে একটা অঙ্ক, 4 হচ্ছে আরেকটা অঙ্ক। এই প্রতিটা অঙ্কের জন্য 3টা করে বিট তৈরি হবে। বিট মানে কি? বিটের পূর্ণরূপ কি? এটা একটা এমসিকিউ হইতে পারে। বিটের পূর্ণরূপ কি? বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। বাইনারি থেকে আসবে বাই আর ডিজিট থেকে আসবে টি। তাহলে বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে বাইনারি ডিজিট কে কে? আপনি খুব ভালোই জানেন বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1। বাইনারি ডিজিট কারা? 0 আর 1 হচ্ছে বাইনারি ডিজিট। ওকে, এখন দেখেন এই যে একটা ডিজিট, সে আপনাকে 3 ঘরের বাইনারি দিবে, মানে 0 1 দিবে। 2 আরেকটা ডিজিট, সেও 3 ঘরের বিট দিবে। এখন 2 আর 4 এটা বাইনারিতে আসলে কেমন? যেহেতু 3 বিটের কোড, আপনি কি করবেন? 3টা রো টেনে দিবেন। 3টা রো টেনে দিবেন। প্রথম রোতে লিখবেন হচ্ছে 1, তারপরের রোতে লিখবেন তার ডাবল। ডাবল মানে কত? 2। তারপরের রোতে লিখবেন তারও ডাবল, তার মানে হচ্ছে 4। তাহলে 1 2 4 এরকম একটা কলাম তৈরি করবেন। এরপর আপনি দেখবেন যে এখান থেকে কাকে কাকে নিয়ে যোগ দিলে যোগফলটা 4 হয়। দেখেন এইখানে রেডিমেড 4 আছে, শুধু 4 কে নিলেই 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 এর জায়গায় 1 লিখবেন, বাকিগুলো 0 লিখবেন। এই 100 হচ্ছে 4। 2 কাকে কাকে নিলে হবে? 2 একা 2 রেডিমেড আছে, বাকিগুলো 0 নিয়ে নেবেন। তাহলে 3 বিটের জন্য কি হচ্ছে? 0 1 0। তাহলে 0 1 0 100, এটা হচ্ছে 24 অক্টালের বাইনারি রূপ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 0 1 0 100। দেখি আপনাদের উত্তর কি? 0 1 0 100। ওকে, 2 মিনিটে শেষ, হোপফুলি পারা যাবে। তারপরের কোশ্চেন কি বলতেছে? একটা অপারেটিং সিস্টেম, দেখেন অপারেটিং সিস্টেম থেকে কি পরিমাণ কোশ্চেন আসে। একটা অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে সিম্বল, আইকন, ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে
একটা কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। তাহলে দেখেন কম্পিউটারের সাথে আপনি যুক্ত হচ্ছেন, কম্পিউটারের সাথে। আচ্ছা, আগের উত্তর হয়ে গেছে 010100, রাজুর উত্তর সঠিক। ওকে, এখন এখানে আপনাদের কোশ্চেন কি বলতেছে দেখেন, কোশ্চেনটাও বোঝা দরকার, আপনার বিরক্ত লাগলেও এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখেন একটা অপারেটিং সিস্টেম কি কাজ করে, একজন ব্যক্তিকে সিম্বল অথবা আইকন, সিম্বল মানে কি চিহ্ন, আইকন মানে কি তার মানেও চিহ্ন, ভিজুয়াল ম্যাটাফোর দৃশ্যমান রূপক, এর মাধ্যমে কম্পিউটার সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। তাহলে একজন ব্যক্তিকে, বিশাল লাইন আপনাকে কনফিউজ করার জন্য, বাট মূল ব্যাপার কি, একজন ব্যক্তিকে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা রাখতেছে। একজন ব্যক্তি, এটা হচ্ছে একজন ব্যক্তি, আর এই হচ্ছে একটা কম্পিউটার। এই ব্যক্তির সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করতেছে। কেমনে সংযোগ স্থাপন করবেন? সিম্বলের মাধ্যমে বা আইকনের মাধ্যমে বা ভিজুয়াল ম্যাটাফোরের মাধ্যমে। ব্যক্তির সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করবেন সেটা সিম্বল বা আইকন বা ভিজুয়াল ম্যাটাফোরের মাধ্যমে। আর এই সিম্বল, আইকন বা ভিজুয়াল ম্যাটাফোরের মাধ্যমে সংযোগটা স্থাপন করবে কে? অপারেটিং সিস্টেম। তারপরে বলছে নিচের কোন শ্রেণীর কাজকে নির্দেশ করে। তাহলে এই কাজটা আসলে কে করবে? তো আমরা আসলে 2 মিনিট সময় নেই, বা আসলে 2 মিনিট বললেও 5 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরে শুনেন, নতুন জিনিস শিখতে পারবেন। কম্পিউটারের সাথে কাউকে যুক্ত করা, কম্পিউটারের সাথে কাউকে যুক্ত করাকে বলা হয় ইন্টারফেস। কম্পিউটারটার সাথে আপনি কাউকে যুক্ত করতেছেন, হইতে পারে কম্পিউটারের সাথে আপনি মাউসকে যুক্ত করতেছেন। আপনি যুক্ত করেন না কম্পিউটারের সাথে মাউস, তাহলে কম্পিউটারের সাথে মাউসকে যুক্ত করতেছেন, এই ব্যাপারটাকে বলতেছি আমরা ইন্টারফেস। এই ক্ষেত্রে আপনি কোন ইন্টারফেস ব্যবহার করেন? মাউসের জন্য আপনি ইউএসবি নামের ইন্টারফেস ব্যবহার করেন। কম্পিউটারের সাথে আপনি প্রিন্টারকে যুক্ত করেন ওই ইউএসবি ইন্টারফেসের মাধ্যমেই। তাহলে ইন্টারফেস কথার মানে হচ্ছে কম্পিউটারের সাথে কাউকে যুক্ত করা। সেটা মাউসকে যুক্ত করতে পারেন, প্রিন্টারকে যুক্ত করতে পারেন, কিবোর্ডকে যুক্ত করতে পারেন। কম্পিউটারের সাথে কাউকে যুক্ত করাকেই বলা হয় ইন্টারফেস। আশা করি ইন্টারফেস ব্যাপারটা বুঝছেন। এখন আমি কম্পিউটারটার সাথে আসলে মাউসকে বা কিবোর্ডকে যুক্ত করতে চাই না, আমি কম্পিউটারের সাথে মানুষকে যুক্ত করতে চাই। কম্পিউটারের সাথে যুক্ত হবে কে? মানুষ। তাহলে মানুষ কিন্তু ভাই ইউজার, মানুষই কম্পিউটার চালায়, তাহলে মানুষ হচ্ছে ইউজার। এখন ইউজার যখন কম্পিউটারের সাথে যুক্ত হবে এই ব্যাপারটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। ইউজারের সাথে কম্পিউটার যুক্ত হচ্ছে, কম্পিউটারের সাথে ইউজার যুক্ত হচ্ছে, মানুষ কম্পিউটার চালাচ্ছে, এই ব্যাপারকে বলা হয় ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। এখন দেখেন এই ইউজার কম্পিউটারের সাথে যুক্ত কেমনে হচ্ছে, কম্পিউটারটা একটু বড় করে আঁকি তাইলে ভালো বুঝবেন। এই হইল কম্পিউটার, আর এই হচ্ছে আমার ইউজার, আপনি এইটা, আর এটা হচ্ছে আপনার কম্পিউটার। দেখেন এই মানুষটা এই কম্পিউটারের সাথে যুক্ত কেমনে হচ্ছে, দেখেন আপনি আসলে কেমনে যুক্ত হন। আপনার কম্পিউটারে এরকম একটা সিম্বল দেয়া। আমাকে বলেন তো এই সিম্বলটা দেখে আপনি কি বুঝেন? আরেকটা সিম্বল দেই, দাঁড়ান। আমাকে বলবেন উপরের সিম্বলটা দিয়ে আপনি কি বুঝেন, নিচের সিম্বলটা দেখে আপনি কি বুঝেন। এটা তো আপনি, এটা হচ্ছে আপনি, আর এটা হচ্ছে আপনার কম্পিউটার। এই প্রথম সিম্বলটা দেখে আপনার চোখে কি মনে হয়, আর দ্বিতীয় সিম্বলটা দেখে আপনার চোখে কি মনে হচ্ছে? আমাকে একটু বলেন তো। 1 নাম্বার সিম্বল, ধরেন এটা 1 নাম্বার সিম্বল, এটা দেখে কি মনে হয়? আর 2 নাম্বার সিম্বলটা দেখে কি মনে হয়? দেখি আপনারা একটু উত্তর দেন। 1 আর 2 এই দুইটা সিম্বল দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কিসের চিহ্ন আর এটা কিসের চিহ্ন? ফেসবুক বলছেন হচ্ছে সুবল, তারপরে ফেসবুক বলছেন হচ্ছে শরীফুল। ওকে, তাহলে প্রথমটা দেখেন আমি কিন্তু লিখি না এটা ফেসবুক, বাট আপনি নিজেই বুঝতেছেন এটা হচ্ছে ফেসবুক। নিচেরটা কি? 1 নাম্বার ফেসবুক। আর নিচেরটা দেখেন অপেরা মিনি না? আপনি অপেরা মিনি ইউজ করেন না? এরকম লাল বৃত্ত, নিচেরটা হচ্ছে অপেরা মিনি, উপরেরটা হচ্ছে ফেসবুক। দেখেন আপনি ইউজার, আপনি
এখানে এরকম সিম্বল দেখে বা আইকন দেখে বা দৃশ্যমান, ভিজুয়াল মানে দৃশ্যমান, ম্যাটাফোর মানে চিহ্ন, রূপক, আপনি যখন কম্পিউটারে এরকম চিহ্ন বা রূপক দেখে কম্পিউটারের সাথে যুক্ত হন, এই সিম্বল বা রূপককে আমরা বলি গ্রাফিক্স। তাহলে এরকম গ্রাফিক্স দেখে যখন কম্পিউটারের সাথে যুক্ত হন, সেই ব্যাপারটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি ইউজার, কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছেন, ব্যাপারটা ইউজার ইন্টারফেস। যখন আপনি এরকম আইকন বা সিম্বল দেখে কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছেন, সেটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনটা? আপনি জীবনে যা দেখছেন সবই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ভবিষ্যতে কোশ্চেন হইতে পারে নিচের কোনটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস? আপনি তখন আনসার দিবেন আপনি ব্যবহার করছেন কি উইন্ডোজ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি দেখছেন অ্যান্ড্রয়েড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি আর কি দেখছেন? iOS, আইফোনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এরা সবাই এরকম গ্রাফিক্স দেখে, গ্রাফিক্সের মাধ্যমে আপনার সাথে কম্পিউটারকে যুক্ত করে। এখন পৃথিবীর সকল কম্পিউটারে কি এরকম গ্রাফিক্স দেখে দেখে ইউজারকে যুক্ত করে? না, পৃথিবীর সকল কম্পিউটার গ্রাফিক্স দেখে দেখে ইউজারকে যুক্ত করে না। অনেক কম্পিউটার আছে যারা ইউজারকে কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য বিভিন্ন ক্যারেক্টার লিখতে হয়, বিভিন্ন কোড লিখতে হয়, তাদেরকে বলা হয় ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ইউজারকে কম্পিউটারের সাথে যুক্ত করতে কি বিভিন্ন কোড লিখতে হয়, ABCD দিয়ে ক্যারেক্টার লিখতে হয়, তাদেরকে আমরা বলবো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, CUI, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এই ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের অপর নাম হচ্ছে, ক্যারেক্টার মানে কি বিভিন্ন কোড লিখেন, ABCD লিখেন। ABCD কে আপনি যেমন কোড বলেন, আর কি বলতে পারেন? কমান্ড লাইনও বলতে পারেন। কমান্ডের লাইন লিখতেছেন। তাহলে এরকম কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আছে কারা? এটাও ভবিষ্যতে কোশ্চেন হইতে পারে। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কে? ক্যারেক্টার ইউজার ইন্টারফেস হচ্ছে লিনাক্স, তারপরে হচ্ছে ইউনিক্স। এরা হচ্ছে মূলত ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তারপরে হচ্ছে ট্যাপ ইউজার ইন্টারফেস। এরাও মূলত বিশেষ ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো যখন আপনি ডেস্কটপে বসতেছেন, যখন আপনি ল্যাপটপে বসতেছেন, টাচ স্ক্রিন না, সেখানে আপনি এই গ্রাফিক্সগুলোকে ইন্ডিকেট করেন কিভাবে? মাউস দিয়ে। যখন আপনি মাউস দিয়ে ইন্ডিকেট করেন তখন সে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসই যদি টাচ স্ক্রিন চলে আসে, তখন তো আপনি মাউস লাগান না, তখন আপনি ট্যাপ করেন, ট্যাপ। সেটা কি? ট্যাপ ইউজার ইন্টারফেস। সেটা হচ্ছে ট্যাপ করে করে আপনি কম্পিউটারের সাথে নিজেকে যুক্ত করতেছেন, কম্পিউটারের সাথে নিজেকে যুক্ত করতেছেন টাচ স্ক্রিনে ট্যাপ করে করে, সেটাকে বলা হয় ট্যাপ ইউজার ইন্টারফেস। তারপরে হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তার মানে আপনি বিভিন্ন কমান্ড লিখেন, কোড লিখেন, ক্যারেক্টার লিখেন, ABCD কে ক্যারেক্টার বলে, সেটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। সেটারই অপর নাম হচ্ছে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। আর গ্রাফিক্যালটা মাউস দিয়ে ব্যবহার করতে হয়, ট্যাপটা টাচ স্ক্রিনে ব্যবহার করতে হয়। আর ব্লক ইউজার ইন্টারফেস, এরকম আসলে ইউজার ইন্টারফেস নাই, এটা জাস্ট এমনি একটা অপশন ক্রিয়েট করছে। তো কি অবস্থা, আপনারা কি বুঝতেছেন? বুঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। যাক, বুঝা যাচ্ছে কিনা একটু বলবেন। অনেকগুলো তথ্য দিলাম, আশা করি কাজে লাগবে, আপনি বিরক্ত হলেও কাজে লাগবে। বা কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলবেন। এরপরে দেখেন, নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? তাহলে কম্পাইলার সম্পর্কে সঠিক তথ্য কোনটা, এটা জানতে যাচ্ছে আমাদের কাছে। আচ্ছা, দেখি আপনাদের কমেন্টের কি অবস্থা, বুঝতেছেন কিনা একটু বলবেন। বর্ণ, হ্যাঁ, ক্যারেক্টারের বর্ণ বলা হচ্ছে। বাংলায় যদি প্রশ্নটা আসতো বলতো বর্ণ ভিত্তিক ইউজার ইন্টারফেস। আচ্ছা, তো চলেন দেখি পরের কোশ্চেন কি বলছে। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক তথ্য? আচ্ছা, কম্পাইলার সম্পর্কিত সঠিক তথ্য আসলে নিচের কোনটা? এখন কম্পাইলার কি জিনিস, কম্পাইলার আসলে কি জিনিস? এখানে দেখেন আমাকে কম্পাইলার সম্পর্কে জানতে হবে। এরপরে দেখেন একটা শব্দ লিখছে ইন্টারপ্রিটার, সেটা সম্পর্কে আমাকে একটু জানতে হবে। তারপরে এই যে প্রোগ্রামের লাইন টাইন এসব বলতেছে, একটু তো জানতে হবে আমাদের। না জানলে যদি আমরা 2 মিনিট করি তাহলে কিন্তু ভাই বিপদ আছে।
তো দেখেন, আমরা যখন কম্পিউটারে কোনো কোড লিখি সেটাকে আমরা বলি সোর্স। যখন আমরা কোনো কোড লিখি, কম্পিউটার যেই ভাষাটা বোঝে সেই ভাষার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেই ভাষা বোঝে সেই ভাষার নাম মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ মানে মূলত 0 আর 1 এর ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? 0 আর 1 দিয়ে লেখা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ভালো কথা, 0 আর 1 এর ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন 0 আর 1 দিয়ে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা প্রচুর কঠিন। আর মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যেসব কোড লিখেন, আপনার বন্ধু বান্ধব বলে না যে আমি কোডিং করতেছি, সেই যেই কোডিংটা আপনি করতেছেন মানে কম্পিউটারকে নির্দেশনা দিচ্ছেন কি কাজ করবে। মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যখন কম্পিউটারকে নির্দেশনা দেন সেটার নাম হচ্ছে মূলত অবজেক্ট কোড। তাহলে পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করতে পারে কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বোঝে, আপনি আনসার দিবেন মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করতে পারে কম্পিউটার কোন কোড বুঝে, আপনি আনসার দিবেন অবজেক্ট কোড বোঝে। আপনাকে কোশ্চেন করতে পারে যে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখা কোডকে কোন কোড বলে, আপনি আনসার দিবেন মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখা কোডকে অবজেক্ট কোড বলে। সো ভেরিয়াস কোশ্চেন হইতে পারে। এরপরে আসেন, মেশিন ল্যাঙ্গুয়েজ প্রচুর কঠিন, তাই মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লিখা, অবজেক্ট কোড লিখা এটাও প্রচুর কঠিন, আমাদের পক্ষে সহজ না। তাহলে আমরা কি করতে পারি? আমরা আরো সহজ সহজ ল্যাঙ্গুয়েজ বানাবো। যেমন অনেক সহজ সহজ ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ? না, কম্পিউটার তো সি বুঝে না। আপনি পাইথন নামের ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন, আপনি পিএইচপি নামের ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন, আপনি জাভার নাম শুনছেন, পিএইচপি, জাভা, সি, সি প্লাস প্লাস, এগুলোর নাম তো আপনি কম বেশি শুনছেন। তাহলে এরকম অন্যান্য ভাষা দিয়ে আমি যে ল্যাঙ্গুয়েজটা লিখবো তার নাম হচ্ছে সোর্স কোড। অন্যান্য ভাষা দিয়ে আমরা যে কোড লিখবো সেটাকে বলে সোর্স কোড। আর মনে পড়ে কিনা আপনার, সোর্স কোড দিয়েই আমরা মূলত সোর্স কোডের উপরে ভিত্তি করেই আমরা সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করে ফেলছিলাম, ওপেন সোর্স আর ক্লোজ সোর্স, এই সেই সোর্স কোড। তাহলে আমরা লিখবো সোর্স কোড, আর এই সোর্স কোডকে, সোর্স কোড তো কম্পিউটার বুঝবে না, কম্পিউটার বুঝবে অবজেক্ট কোড। তাহলে আমার করতে হবে কি? সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সলেট করতে হবে। সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে কে? সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে ট্রান্সলেটর। সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে মূলত ট্রান্সলেটর। আর এই ট্রান্সলেটরের প্রকার আসলে তিনটা। একটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। আপনাকে জিজ্ঞেস করতে পারে ট্রান্সলেটর কত প্রকার, আপনি বলবেন 3 প্রকার। কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রিটার। আপনাকে জিজ্ঞেস করতে পারে ট্রান্সলেটর কাকে বলে, আপনি আনসার দিবেন যারা সোর্স কোডকে অবজেক্ট কোড বানায়, অথবা যারা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা সি হতে পারে, পাইথন হতে পারে, পিএইচপি হতে পারে, জাভা হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, প্যাসকেল হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বানাবে যারা, তারাই মূলত ট্রান্সলেটর। ট্রান্সলেটর কয় প্রকার জিজ্ঞেস করলে আপনি আনসার দিবেন 3 প্রকার। কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। এখন আমাদের এই কোশ্চেনটা ফ্রেম হয়েছে মূলত কম্পাইলার আর ইন্টারপ্রিটারের তুলনা করে, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের তুলনা করে। এখন কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেট করে। ধরেন আপনার একটা প্রোগ্রাম 500 লাইনের, পুরো 500 লাইনকে একসাথে ট্রান্সলেট করবে কে? কম্পাইলার। আর লাইন বাই লাইন ট্রান্সলেট করে হচ্ছে ইন্টারপ্রিটার। আপনার কাছে 500 লাইন আছে, ও প্রথম লাইনকে একবার ট্রান্সলেশন করবে, দ্বিতীয় লাইনকে একবার করবে, তৃতীয় লাইনকে একবার করবে, চতুর্থ লাইনকে একবার করবে, লাইন বাই লাইন করবে কে? ইন্টারপ্রিটার। আর পুরোটা একসাথে করবে কে? কম্পাইলার। এরপর এই যে কম্পাইলার, সে মেমোরিকে ব্যবহার করে, সেই জন্য সে ট্রান্সলেশন করা জিনিসকে সেভ করে রেখে দিতে পারে। আর ইন্টারপ্রিটারের মেমোরি নাই, তাই সে ট্রান্সলেশন করা জিনিসকে সেভ করে রাখতে পারে না। আপনাকে জিজ্ঞেস করতে পারে কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে কার মেমোরি আছে, আপনি বলবেন কম্পাইলারের মেমোরি আছে, ইন্টারপ্রিটারের মেমোরি নাই। তাহলে কম্পাইলারের যেহেতু মেমোরি আছে, সে ট্রান্সলেশন করা জিনিসটাকে সেভ করে রেখে দেয়। আর ইন্টারপ্রিটারের তো মেমোরি নাই, সে ট্রান্সলেশন করা জিনিসকে সেভ করে রাখতে পারে না। যেহেতু ট্রান্সলেশন করা জিনিসটা সেভ করে রাখতে পারে না, তাই প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় তাকে বারবার ট্রান্সলেশন করতে হয়। আর কম্পাইলারের কি অবস্থা? তাকে প্রতিবার ট্রান্সলেশন করতে হয় না,
ট্রান্সলেশন করা জিনিস সে সেভ করে রেখে দিছে। সেই জন্য কম্পাইলার ফাস্ট কাজ করে, কারণ সে তো ট্রান্সলেশন জীবনে একবারই করে, এরপর ট্রান্সলেশন করা জিনিসটাকে সে বারবার চালায়। আর ইন্টারপ্রিটার কি করে? প্রতিবার ট্রান্সলেশন করে, সেই জন্য সেই ব্যাটা হচ্ছে স্লো। এখন দেখি কোন তথ্যটা সঠিক। প্রথম কথা কি বলছে? ইন্টারপ্রিটারের চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে। কম্পাইলারের কি বেশি সময় লাগে? না, কম্পাইলারের কম সময় লাগে। কেন কম সময় লাগে? তার কারণ কম্পাইলার তো জীবনে একবার অনুবাদ করে, এরপর অনুবাদ করা জিনিসকে বারবার কাজে লাগায়। আর ইন্টারপ্রিটার সে বারবার অনুবাদ করে, সময় লাগে। এই জন্য ইন্টারপ্রিটারের সময় বেশি লাগে, কম্পাইলারের সময় কম লাগে। তার মানে কি? এটা ভুল। এটি মানে কি? কম্পাইলার ইন্টারপ্রিটারের চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে? না, বেশি সময় লাগে না। কম্পাইলারের কম লাগে, ইন্টারপ্রিটারের বেশি লাগে। এটি মানে কি? কম্পাইলার প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে। প্রতি লাইন পড়ে আর অনুবাদ করে? নো, প্রতি লাইন পড়ে আর অনুবাদ করে, মানে লাইন বাই লাইন করে, সেটাকে ইন্টারপ্রিটার করে। এটি মানে কম্পাইলার করে না। তারপরের কোশ্চেন কি? এটি একবারে পুরা প্রোগ্রামকে অনুবাদ করে। হ্যাঁ, এটি মানে কম্পাইলার, সে পুরাটার একসাথে অনুবাদ করে। ট্রু। তারপরে কি? এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে পরিণত করে। দেখেন, মেশিনকে আমি সোর্স কোন দুঃখে বানাবো? কম্পিউটার ব্যাটা তো মেশিনটাই বুঝে। আমরা উল্টা কাজ করব, সোর্সটাকে মেশিন বানাবো বা অবজেক্ট বানাবো। মেশিন প্রোগ্রাম বলা যেই কথা, অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম বলা একই কথা। আমরা মেশিনকে সোর্স বানাবো কেন? কম্পিউটার তো সোর্স বুঝে না। তাহলে আমরা সোর্সটা ভালো বুঝি, আমাদের সোর্সটাকে মেশিন বানাবে এই কম্পাইলার ইন্টারপ্রিটার। তার মানে সঠিক উত্তর হচ্ছে সি। দেখেন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখবেন। আমরা পরের কোশ্চেনে যাই। এর পরের কোশ্চেন কি বলছে? নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না? কোনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না? ওকে, ক্লিয়ার, ফাইন। এবার আমাকে বলেন কোনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না? এটা আবার খুবই সহজ কোশ্চেন ছিল, সাদামাটা কোশ্চেন ছিল, এটা সবার পারা উচিত। দেখেন কোনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে না? ফেসবুক, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, আপনি সমাজ গড়ে তুলতে পারেন ফেসবুকে। টুইটার, হ্যাঁ, টুইটারে আপনি বিভিন্ন মানুষকে ফলো করে সামাজিক বন্ধন তৈরি করতে পারেন। ইনস্টাগ্রাম, আপনি আপনার সুন্দর সুন্দর ছবি দিয়ে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারেন, সামাজিক বন্ধন স্থাপন করতে পারেন। কিন্তু গুগল, সে কি আপনার সামাজিক বন্ধন তৈরি করেন না? গুগল কি জিনিস? একটা কোম্পানির নাম। গুগল একটা কোম্পানির নাম। আর সেই কোম্পানির বেস্ট প্রোডাক্ট কি? সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু অ্যান্ড্রয়েডও। অ্যান্ড্রয়েডের মালিক কে? গুগল। কিন্তু ওদের বেস্ট প্রোডাক্ট হচ্ছে গুগল নামের সার্চ ইঞ্জিন। জিমেইল গুগলের প্রোডাক্ট, তারপরে হচ্ছে গুগল কোম্পানির প্রোডাক্ট, তারপরে হচ্ছে গুগল ক্রোম, যেটা একটা ব্রাউজার, গুগলের প্রোডাক্ট। কিন্তু ওদের বেস্ট প্রোডাক্ট কোনটা? সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। তাহলে গুগল হয় কোম্পানির নাম, না হলে সার্চ ইঞ্জিন, কিন্তু সে তো অবশ্যই সোশ্যাল মিডিয়া না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, সঠিক উত্তর ডি, আপনি পারবেন এটা। এর পরের কোশ্চেন, সেলুলার ডেটা নেটওয়ার্ক এর ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? সেলুলার ডেটা নেটওয়ার্ক, সেলুলার নেটওয়ার্ক মানে কি? যে সেল তৈরি করে, সেলকে তৈরি করে। এই যে আপনি বলেন না মোবাইলের টাওয়ার, যখনই আপনি নেটওয়ার্ক পান না তখনই কি বলেন? যে আপনি টাওয়ারের বাইরে, নেটওয়ার্কের বাইরে। ওই নেটওয়ার্কটা মূলত একটা সেল, এবং সেই সেলের মধ্যে থাকলে আপনি নেটওয়ার্কের মধ্যে আছেন, সেলের বাইরে মানে আপনি নেটওয়ার্কের বাইরে। এই যে আপনি এরকম টাওয়ার দেখেন না, আপনার এলাকায় এরকম টাওয়ার থাকে, টাওয়ারে এরকম গোল গোল এন্টিনা থাকে, এরকম গোল গোল দেখবেন এন্টিনা থাকে। এই টাওয়ার কি করে? চারপাশে একটা নেটওয়ার্ক তৈরি করে, চারপাশে একটা নেটওয়ার্ক তৈরি করে। যেই জায়গা জুড়ে তার নেটওয়ার্কটা আছে ওই জায়গাটাকে বলা হয় সেল। আপনার মোবাইল ফোনটা এরকম কোনো না কোনো সেলের আওতায় আছে। সেলের আওতায় থাকলে মোবাইল ফোন নেটওয়ার্কের মধ্যে আছেন। যদি আপনি সেল থেকে বাইরে চলে যান, সেল থেকে বাইরে বের হয়ে অন্য সেলে গেলে অসুবিধা নাই, কিন্তু কোনো সেলেই যান নাই,
যেমন আপনি সুন্দরবনে চলে গেছেন সেলের বাইরে, সেটাকে আমরা বলবো সেলের বাইরে। ভালো কথা। এখন এই সেলুলার নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বুঝায়? জিপিআরএস বলতে, হ্যাঁ সঠিক উত্তর পাচ্ছি সোহাগের কাছ থেকে, তারপর হচ্ছে ইমন সাহার কাছ থেকে। আর কেউ কি সঠিক উত্তর পারেন? সঠিক উত্তর, এই যে দেখেন সেলের মধ্যে থাকলে ফোনটা কাজ করে, সেই জন্য এটাকে আমরা বলবো সেলুলার নেটওয়ার্ক। আচ্ছা, এখন এই জিপিআরএস এর মানে হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আচ্ছা, একটা কোশ্চেন বারবার চলে যাচ্ছে, এটা কি দেখা যাবে? একটু উপরে কমেন্টে জানতো, একটু উপরে। রেজিস্টার থেকে ডাটা আউটপুটে কোনটাকে পাঠাবে সে কাজ করবে কি? রেজিস্টার থেকে ডাটা আউটপুটে কোন টাকা পাঠাবে, কোথায় একটু অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত অ্যারিথমেটিক কাজ করবে এবং লজিক্যাল কাজ করবে। অ্যারিথমেটিক কাজ কি? ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ। লজিক্যাল কাজ কোনটা? লজিক্যাল কাজ হচ্ছে মূলত আপনার ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ করে ডাটাটা আপনি ডেফিনেটলি মাউসে পাঠাবেন না বা কিবোর্ডে পাঠাবেন না, আউটপুটটা আপনি মনিটরে পাঠাবেন। এই ধরনের কাজ হচ্ছে লজিক্যাল কাজ। আচ্ছা, এর আগের কমেন্টটা, রেজিস্টার থেকে ডাটা আউটপুটে পাঠাবো সে কাজটা কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট করবে। হ্যাঁ ডেফিনেটলি সেই কাজটা অ্যারিথমেটিক লজিক ইউনিট করবে। আউটপুট ডিভাইস বলতে কোন আউটপুট ডিভাইসে পাঠাবেন সেই নির্দেশনাটা দেওয়া থাকে সফটওয়্যারেই। আর কাজটা করবে কে? কাজটা করবে অ্যারিথমেটিক লজিক ইউনিট, রাইট। এখন এটার ফুল মিনিং আপনি জেনে গেছেন, জেনারেলাইজড প্যাকেট রেডিও সার্ভিস। ওকে, এখন এই রিলেটেড আরো টার্ম আছে, যেমন এলটি। এটার ফুল মিনিং কি আমাকে একটু বলবেন? এলটি এর ফুল মিনিং কি? তারপর আমাকে একটু বলতে পারেন এনআর এর ফুল মিনিং কি? এলটি এর ফুল মিনিং। তারপর হচ্ছে এইচএসপিএ, এটার ফুল মিনিং কি? তারপরে আপনি আমাকে একটু বলতে পারেন এনআর, এটার ফুল মিনিং কি? আরএটি, এটার ফুল মিনিং কি? আপনাকে এইবার পরীক্ষায় জিজ্ঞেস করে ফেলছে জিপিআরএস এর ফুল মিনিং, তার মানে এই না যে সারা জীবন খালি জিপিআরএস এর ফুল মিনিং জিজ্ঞেস করবে। আপনাকে ভবিষ্যতে জিজ্ঞেস করতে পারে এলটি এর ফুল মিনিং কি? দেখি কে বলতে পারেন এলটি এর ফুল মিনিং, এইচএসপি এর ফুল মিনিং। এরা সবাই সেলুলার নেটওয়ার্কের ক্ষেত্রে কাজ করে। এনআর এর ফুল মিনিং কি? র্যাট এর ফুল মিনিং কি? এগুলা কি আমাকে বলতে পারবেন? এলটি মানে লং টার্ম ইভলিউশন, এটা কাজ করে 4G তে। সেলুলার ডাটা নেটওয়ার্ক কি? কিন্তু 4G, লং টার্ম ইভলিউশন। এইচএসপিএ এই ব্যাটা কাজ করে 3G তে। এটার ফুল মিনিং হচ্ছে হাই স্পিড প্যাকেট এক্সেস। এইচএসপি এর ফুল মিনিং কি? হাই স্পিড প্যাকেট এক্সেস। ও কাজ করে 3G তে। আর এরা কাজ করে হচ্ছে 5G তে। এইটার ফুল মিনিং কি? নিউ রেডিও। এনআর এর ফুল মিনিং কি? নিউ রেডিও। আরএটি এর ফুল মিনিং কি? রেডিও এক্সেস টেকনোলজি। আরএটি এর ফুল মিনিং কি? রেডিও এক্সেস টেকনোলজি। তারা কোন প্রজন্মে কাজ করে? তারা 5G তে কাজ করে। 3G তে কাজ করে কে? এইচএসপিএ, হাই স্পিড প্যাকেট এক্সেস। আর এলটি লং টার্ম ইভলিউশন কাজ করে কোথায়? কাজ করে হচ্ছে 4G তে। এরপরের কোশ্চেন, বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটা ব্যবহৃত হয়? আপনার কাছে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে। প্রাইভেট নেটওয়ার্ক মানে কি? আপনার বা আপনার কোন প্রতিষ্ঠানের একাধিক কম্পিউটার যারা পরস্পরের সাথে যুক্ত, একাধিক কম্পিউটার যারা পরস্পরের সাথে যুক্ত, এদেরকে বলা হয় একাধিক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত। এবং এই কম্পিউটারগুলোতে আপনি বা আপনার প্রতিষ্ঠান ছাড়া বাইরের কাউকে ঢুকতে দিবেন না, তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা বলবো প্রাইভেট নেটওয়ার্ক। একাধিক কম্পিউটার সবাই সবার সাথে যুক্ত হইলে সেটাকে বলবো নেটওয়ার্ক। আর এই কম্পিউটারের নেটওয়ার্কটা আপনার বা আপনার প্রতিষ্ঠানে, তাহলে এটা প্রাইভেট নেটওয়ার্ক। এখন এই প্রাইভেট নেটওয়ার্কটাকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করতে চাই, বাইরের আক্রমণ থেকে রক্ষা করতে চাই যাতে বাইরের কেউ আক্রমণ করতে না পারে। ওকে, একটা সুরক্ষা দিতে চাই। সুরক্ষা কি অ্যান্টিভাইরাস দিবে? অ্যান্টিভাইরাস সুরক্ষা দেয় কার জন্য?
অ্যান্টিভাইরাস সুরক্ষা দেয় ভাইরাসের জন্য বা ম্যালওয়্যারের জন্য, ক্ষতিকর সফটওয়্যার। ডিজিটাল সিগনেচার কিসের সুরক্ষা দিবে? ডিজিটাল সিগনেচার সুরক্ষা দিবে আপনার আইডির। যেমন আপনার যে ফেসবুক আইডি, এই ফেসবুক আইডিতে আপনি ঢুকেন কিভাবে? আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। এই আইডি পাসওয়ার্ড হচ্ছে ডিজিটাল সিগনেচার। যেমন একটা কাগজ আপনি দেখছেন, তার প্রমাণ আগে কি হইতো? আপনি স্বাক্ষর করে দিতেন, উপরের লেখাটা আপনার, প্রমাণ কি? আপনি স্বাক্ষর করতেন, সেটা ছিল ম্যানুয়াল সিগনেচার। আর একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা স্ট্যাটাস দিছেন, সেই স্ট্যাটাস যে আপনিই দিছেন তার প্রমাণ কি? সেই স্ট্যাটাস দেওয়ার জন্য আপনার আইডিতে আপনার ঢুকতে হয়েছে, সেই আইডির পাসওয়ার্ড আপনার কাছে আছে। তার মানে ওই আইডির স্ট্যাটাসটা, আপলোড করা ছবিটা আপনিই দিছেন, এই ব্যাপারটা আপনি যে দিছেন সেটার প্রমাণ করে ডিজিটাল সিগনেচার। এনক্রিপশন মানে কি? এনক্রিপশন মানে হচ্ছে একটা তথ্য যাতে চুরি হয়ে যেতে না পারে, সেই জন্য সেই তথ্যটা পাঠানোর সময় আমি সেই তথ্যটাকে তালাবদ্ধ করে দিব, সেই তথ্যটাকে আমি লুকিয়ে তালাবদ্ধ করে তারপরে পাঠাবো, যাতে তথ্য চুরি হতে না পারে। এই ব্যাপারটাকে বলে এনক্রিপশন। আর আমার এই প্রাইভেট নেটওয়ার্ক বা আমার একটা কম্পিউটার বাইরের কেউ যাতে আক্রমণ করতে না পারে, সেই জন্য আমরা ব্যবহার করব ফায়ারওয়াল। দেখেন সবগুলা কনসেপ্ট কম বেশি বুঝছেন কিনা। ভিওএলটিই কি? ভিওএলটিও চতুর্থ প্রজন্মের প্রযুক্তি, যার নাম হচ্ছে ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন। ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন। তাহলে দেখেন অ্যান্টিভাইরাস ম্যালেশিয়াস সফটওয়্যার, ক্ষতিকর সফটওয়্যার ভাইরাস থেকে সুরক্ষা দিবে। ডিজিটাল সিগনেচার, যেমন আমি এতগুলা কথা লিখতেছি, আমিই লিখছি, প্রমাণ কি? আমি নিচে একটা স্বাক্ষর দিলাম, তার মানে উপরে লেখাগুলো আমার। আর আমি ফেসবুকে যে স্ট্যাটাস দিলাম, আমি ফেসবুকে যে আমার ছবি আপলোড দিলাম, সেটা আমি দিছি, প্রমাণ কি? আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢুকছি, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। এনক্রিপশন তো বুঝছেন, আমার তথ্যকে আমি তালাবদ্ধ করে সুরক্ষা দিয়ে পাঠাবো, যাতে সেই তথ্য অন্য কারো হাতে পড়লেও সে বুঝতে না পারে এখানে তথ্যে কি আছে। এনক্রিপশন। আর ফায়ারওয়াল কি করবে? বাইরের আক্রমণ থেকে রক্ষা করবে। তাহলে এটা পারতেছেন সবাই, ধন্যবাদ। পারলে বাকিগুলো হোপফুলি বুঝতে পারছেন। এরপর দেখেন কি বলছে আমাদেরকে, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ ইঞ্জিন, কোনটা সার্চ ইঞ্জিন না? বিং কি সার্চ ইঞ্জিন, গুগল কি সার্চ ইঞ্জিন, ইয়াহু কি সার্চ ইঞ্জিন, না সাফারি সার্চ ইঞ্জিন? কোনটা সার্চ ইঞ্জিন না? দেখি এটা কে বলতে পারেন? এটাও সহজ কোশ্চেন। ইয়াহু বলতেছেন, ইয়াহু সার্চ ইঞ্জিন। যারা একটু ছোটবেলা থেকে কম্পিউটার ইউজ করেন তারা জানেন যে একসময় গুগল আর ইয়াহু তারা একদম সমপর্যায়ের ছিল। কারো সার্চ ইঞ্জিন ছিল ইয়াহু, কারো সার্চ ইঞ্জিন ছিল গুগল। তাহলে গুগল সার্চ ইঞ্জিন হ্যাঁ, ইয়াহু সার্চ ইঞ্জিন হ্যাঁ, তারপরে গুগলও সার্চ ইঞ্জিন, ইয়াহুও সার্চ ইঞ্জিন। আমাকে বলছে সার্চ ইঞ্জিন নয়। কোনটা সার্চ ইঞ্জিন নয়? বিংও সার্চ ইঞ্জিন। বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। বিংও কি জিনিস? সার্চ ইঞ্জিন। কোন কোম্পানি এই সার্চ ইঞ্জিন বানাইছে? মাইক্রোসফট। দেখেন মাইক্রোসফট বানাইছে বিং, গুগল বানাইছে গুগল, ইয়াহু বানাইছে ইয়াহু। আর সাফারি হচ্ছে একটা ব্রাউজার। যারা আইফোন ইউজ করেন তারা জানেন সাফারি কি জিনিস। সাফারি হচ্ছে একটা ব্রাউজার। সাফারি, হ্যাঁ মিমের উত্তর সঠিক। সাফারি কি জিনিস? একটা ব্রাউজার। অ্যাপেল মূলত এই ব্রাউজারটা ইউজ করে। আর বাকি তিনটাই সার্চ ইঞ্জিন। ওকে, তারপরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমাদের কি বলছে? ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্ট গুলার কালেকশনকে কি বলে? হ্যাঁ সাফারি সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। সাফারি সঠিক উত্তর, রাইট। এরপরের কোয়েশ্চেন হচ্ছে ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টকে কি বলে? সেটাকে কি HTML বলে, না সেটাকে ইমেইল বলে, নাকি সেটাকে www বলে, নাকি সেটাকে DWS বলে? কি বলে সেটাকে? কি বলছে? ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের পার্থক্য কি? আচ্ছা, ব্রাউজার হচ্ছে সার্চ ইঞ্জিনকে আনতে যা দরকার হয় সেটা হচ্ছে মূলত ব্রাউজার। ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার। ব্রাউজার হচ্ছে মূলত একটা সফটওয়্যার। সে ওই সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে। তার মানে আপনি বলতে সহজে যদি বুঝতে চান, বুঝতে পারেন যে ব্রাউজার হচ্ছে একটা রুমের দরজা।
আর সেই রুমটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখানে আমরা এখন দেখতে চাই যে হাইপারলিংক ডকুমেন্টগুলোকে কি বলে। আস্তে আস্তে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি। তো হাইপারলিংক ডকুমেন্ট হচ্ছে একটা লিংকে ক্লিক করলে একটা পেজে চলে যান। যেমন ধরেন আপনি যখন www. আচ্ছা বেশি বড় না করে সহজ করে লিখি, আপনি যখন facebook.com লিখি পুরাটাই http www. দেখেন আপনি এই লাইনটা লিখলে আপনি কিন্তু চলে যাবেন একটা ডকুমেন্টের পেজে। তাহলে দেখেন এই যে একটা লিংকে আপনি ক্লিক করতেছেন, একটা লাইনে ক্লিক করতেছেন, একটা লিংকে ক্লিক করতেছেন, এই লিংকে ক্লিক করলে আপনি চলে যাচ্ছেন আরেকটা জগতে, আরেকটা পেজে। সেই পেজে ক্লিক করে আপনি আরেক পেজে চলে যাচ্ছেন। এই পেজে আপনার যাবতীয় তথ্য আছে, মানে আপনার আইডি। এরপর এই আইডির মধ্যেই দেখবেন আপনার বন্ধুর চেহারা দেখা যায়, আপনি সেখানে ক্লিক করলে দেখবেন আরেক পেজে চলে গেছেন। তার মানে এই ডকুমেন্টগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। আর এই কানেক্টেডগুলো কিসের মাধ্যমে কানেক্টেড? লিংকের মাধ্যমে কানেক্টেড। এই জন্য এই ডকুমেন্টগুলোকে বলা হয় হাইপার লিঙ্কড ডকুমেন্ট। আর এই হাইপার লিঙ্ক ডকুমেন্ট আপনি তৈরি করবেন কার মাধ্যমে? হাইপার লিঙ্ক ডকুমেন্ট তৈরি করবেন HTML এর মাধ্যমে। তাহলে এই সব ডকুমেন্ট যাদের লিংক আছে এবং লিঙ্কগুলা ইন্টারকানেক্টেড, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে যাওয়া যাচ্ছে, সকল লিঙ্কগুলাই কানেক্টেড, সকল ডকুমেন্টগুলাই কানেক্টেড এবং সকল ডকুমেন্টেরই কি একটা করে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে ডকুমেন্টে চলে যায়। এরাই হাইপার লিঙ্কড ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো ক্রিয়েট করবেন, সৃষ্টি করবেন কার সহায়তায়? সৃষ্টি করবেন HTML এর সহায়তায়। কিন্তু এদেরকে তো HTML বলে না। HTML দিয়ে আপনি এদেরকে সৃষ্টি করবেন, তৈরি করবেন। আর এদেরকে বলে মূলত WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সারা ওয়ার্ল্ডে তারা ছড়ায় ছিটায় আছে জালের মতো এবং সবাই সবার সাথে কানেক্টেড। তাহলে ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলার কালেকশনকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখি আপনারা কি উত্তর দিচ্ছেন। শিশির রহমানের উত্তর আমার সামনে আসছে, উনি বলছেন www সঠিক উত্তর। রাইট, সঠিক উত্তর। তারপরের কোশ্চেনে যদি আমরা যাই, পরের কোশ্চেন হচ্ছে গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটারের একটা দৃষ্টান্ত? অনেকগুলো কথাবার্তা বলছে, কথাগুলো একটু বুঝতে হবে। কি বলছে? গ্রাহকের চাহিদা অনুযায়ী। তার মানে আপনার একটা চাহিদার ব্যাপার স্যাপার আছে, আপনার যতটুকু চাহিদা ততটুকু আপনাকে দিবে। তার মানে গ্রাহকের চাহিদা অনুযায়ী, মানে আপনার যতটুকু দরকার ততটুকু দিবে। ইউটিলিটি ভিত্তিক, তার মানে আপনার সেই জিনিসটা দরকার। যেমন আপনার বাড়িতে পানি দরকার, সেটা কি? পানি একটা ইউটিলিটি। আপনার বাড়িতে গ্যাস দরকার, ইউটিলিটি। তার মানে কি? সেটার প্রয়োজনীয়তা আপনার আছে। এই পরিষেবাটা প্রদানের জন্য ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, তার মানে আপনার চাহিদাও আছে, আপনার প্রয়োজনও, ওটা ছাড়া আপনার চলতেছেও না। কিন্তু সেই জিনিসটা আপনার কম্পিউটারে নাই, সেটা পৃথিবীর অন্য কোনো কম্পিউটারে আছে, সেটা পৃথিবীর অন্য কোনো কম্পিউটারে আছে। তার মানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। এটা কিসের দৃষ্টান্ত? আপনাদের সঠিক উত্তর কি দিচ্ছেন? হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং, বি। এই সিস্টেমটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। এটা আপনার কম্পিউটার, আপনার কম্পিউটারে পর্যাপ্ত মেমোরি নাই। পর্যাপ্ত মেমোরি নাই যখন আপনি কি করেন? আপনি তখন গুগল ড্রাইভ ইউজ করেন। আপনি তখন গুগল ড্রাইভ ইউজ করেন। এই গুগল ড্রাইভটা কোথায় আছে আপনি জানেন না, আপনার জানার দরকারও নাই, কিন্তু সে আপনাকে ফ্রিতে 15 GB মেমোরি দিবে। তাহলে দেখেন এটা কি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং? আপনি কম্পিউটারের সেবাই পাচ্ছেন, কিন্তু অনেক দূরে থাকা একটা কম্পিউটার, সে আপনার চাহিদা অনুযায়ী দিবে। আপনার 15 GB থেকে বাড়িয়ে হয়তোবা আপনার 16.5 GB দরকার, তাহলে 1.5 GBর জন্য ও আপনার কাছ থেকে টাকা নিবে। তাহলে চাহিদা অনুযায়ী আপনাকে 1.5 GB থেকে শুরু করে যা চাবেন সেটাই আপনাকে দিবে। এই সার্ভিসটাকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং আমরা হয়তোবা আরো ডিটেলস পড়তে পারি ফিউচারে। চলেন দেখি পরের কোশ্চেন কি বলছে। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গায় ব্যাপ্ত?
এটার উত্তর সবার পারা উচিত। দেখি দিয়ে ফেলেন সবাই। কোনটা সবচেয়ে বেশি ব্যাপ্ত? ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার মানে একটা লোকাল এরিয়ার মধ্যে সে থাকে। এটার ব্যাপ্তি কি? খুবই কম, একটা লোকালিটির মধ্যে থাকে, পাড়া মহল্লায় থাকে, পাশের বাড়িতে থাকে, একই বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে থাকে, এটা হচ্ছে ল্যান। এরপর যদি প্যান বলি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তার মানে আপনার খুব কাছে একটা বিল্ডিং এর একটা ফ্লোরে থাকতে পারে, একটা বিল্ডিং এর একাধিক ফ্লোর হইলেই কিন্তু ল্যান হয়ে যায়। তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন মানে কি? বিভিন্ন শহর, শহরগুলোর মধ্যে থাকলে। আর শহর যদি পেরিয়ে যান আপনি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেটা হচ্ছে সবচেয়ে বড় নেটওয়ার্ক। এটা খুব সহজ আনসার ছিল। এখন আপনি আমাকে একটু বলেন যে ওয়েনের উদাহরণ কি? দেখি আমাকে কে ওয়েনের উদাহরণ বলতে পারেন। আমি বাকিগুলোর উদাহরণ একটু বলি। প্যানের উদাহরণ হচ্ছে ব্লুটুথ, প্যানের উদাহরণ। প্যানের উদাহরণ হচ্ছে পিকোনেট, প্যানের উদাহরণ হচ্ছে এনএফএস, নিয়ার ফিল্ড সিস্টেম বা নিয়ার ফিল্ড কমিউনিকেশনও বলতে পারেন। এনএফসি বেশি পাবেন, এনএফসি লিখি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এরা হচ্ছে প্যানের উদাহরণ। আপনি আমাকে একটু লিখে দিবেন ওয়েনের উদাহরণ কি হইতে পারে। আমি আপনাকে ল্যানের উদাহরণও বলে দেই। ল্যানের উদাহরণ হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে ল্যানের উদাহরণ। আমি আপনাকে ম্যানের উদাহরণও বলে দিই। ম্যানের উদাহরণ হচ্ছে ওয়াইম্যাক্স। ম্যানের উদাহরণ হচ্ছে আপনার ক্যাবেল টিভি নেটওয়ার্ক। এরা হচ্ছে ম্যানের উদাহরণ। তাহলে আপনি আমাকে বলেন ওয়েনের উদাহরণ কি? ইন্টারনেট, রাইট, পাচ্ছি। তাহলে ওয়েনের উদাহরণ হচ্ছে ইন্টারনেট। ওয়েনের উদাহরণ হচ্ছে স্যাটেলাইট। এরা হচ্ছে ওয়েনের উদাহরণ। হোপফুলি পারা যাবে। এরপর আমাদের বলছে কি, নিচের কোন প্রযুক্তি ফ্রি না, এটা ফেস হবে, ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয়। আমরা যে ফেস রিকগনাইজ করব, হ্যাঁ ইন্টারনেট ঠিক আছে, আর স্যাটেলাইটটা মনে রাখবেন, স্যাটেলাইটেও কিন্তু ওয়েন হয়। ওকে, এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? ফেস রিকগনিশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সেখানে কি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, না অ্যাপ্লাইড আইওটি ব্যবহার করা হয়, না ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, নাকি কোনোটাই ব্যবহার করা হয় না? আমরা সেই এআই আইওটি সেগুলো আমরা ডিটেলস হোপফুলি পড়ব। এখন হয়তোবা অতটা সময় আমাদের হাতে আর নাই। তো এই ফেস রিকগনিশনে ভার্চুয়াল রিয়েলিটি অনেকেই বলতেছেন, সেটা কিন্তু না। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আপনি যে 3D মুভি দেখেন সেটা আপনি বলতে পারেন ভার্চুয়াল রিয়েলিটি। বা আপনি একটা বাড়ি বানাতে যাচ্ছেন, সেই বাড়িটা কেমন বানালে কেমন হতো সেই একটা 3D ইমেজ যদি আপনাকে তৈরি করে দিতে পারি, আপনি 3D গ্লাসের মাধ্যমে দেখবেন, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আর ফেস রিকগনিশন সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ হচ্ছে মূলত ফেস রিকগনিশন। যাক, এগুলো বিস্তারিত আমরা ব্যাখ্যা হোপফুলি আমরা পরে দিব। আমরা কিছু কোয়েশ্চেন যদি সলভ করি। তারপরে হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে এমবিপিএস এর পূর্ণরূপ কি? তো এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এমবিপিএস, আরেকটা হচ্ছে ক্যাপিটাল এমবি, তারপরে ধরেন পিএস আছে। এখানে কোনটা আনসার হবে? 15 নম্বরের উত্তর কোনটা হবে? নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট, অর্থাৎ আমার যে তথ্য ট্রান্সমিট হচ্ছে সেই রেটটা আমরা স্মল বি থাকলে কোনটা হবে আর ক্যাপিটাল বি থাকলে কোনটা হবে? দুটাই থাকতে পারে। স্মল বি মানে আপনি জানেন মেগা বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। আর ক্যাপিটাল বি যখনই আপনি পাবেন, বাইটকে প্রকাশ করতে ক্যাপিটাল বি ইউজ করা হয়, আর বিটকে প্রকাশ করতে স্মল বি ইউজ করা হয়। তাহলে আপনার সঠিক উত্তর কি হবে? মেগা বিটস পার সেকেন্ড। আর বাইট বলতে কিন্তু আমরা বুঝি ক্যাপিটাল বি। এইটুকু মনে রাখতে পারলেই আলটিমেটলি কাজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তর।
এরপর হচ্ছে আমরা 38তম বিসিএস থেকে যদি একটু কোয়েশ্চেন দেখি, এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কোনটি? এইটা পৃথিবীর সবচেয়ে সহজ কোয়েশ্চেন। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? 0 কে 1 বানাই দিবেন, 1 কে 0 বানাই দিবেন। তাহলে 4টা 1 আছে, 4টা 0 বানান। এই 0 কে 1 বানাই দেন, এই 1 কে 0 বানাই দেন, এই 0 কে 1 বানাই দেন, এই 1 কে 0 বানাই দেন। তাহলে 0 1 0 1 4টা 0, 0 1 0 1 4টা 0। তার মানে গ হচ্ছে সঠিক উত্তর। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? জাস্ট 0 গুলোকে 1 বানাই দিবেন, 1 গুলাকে 0 বানাই দিবেন, কাজ শেষ। এরপর কি বলছে? এটা 36তম বিসিএস এর কোয়েশ্চেন। নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কোনটি? দেখি এটার উত্তর কে দিতে পারেন। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কোনটা? এটাও খুবই সহজ কোয়েশ্চেন এবং অনেক আগের কোয়েশ্চেন, 36তম বিসিএস এর কোয়েশ্চেন। সো এটা হোপফুলি পারবেন। নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? ওরাকল কি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? সি কি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? এমএস ওয়ার্ড কি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? নাকি কোনোটাই না এখানে? নাকি কোনোটাই এখানে না? দেখেন, ওরাকল হচ্ছে ডেটাবেজের সফটওয়্যার। ওরাকল কি জিনিস? ওরাকল হচ্ছে ডেটাবেজের সফটওয়্যার। ওরাকল কিন্তু ল্যাঙ্গুয়েজ না। সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজ, কিন্তু ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ না। সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এমএস ওয়ার্ড এটাও সফটওয়্যার। এমএস ওয়ার্ডও কি সফটওয়্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের কেউই ডাটাবেস ল্যাঙ্গুয়েজ না। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। এইটা হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এটা তো অপশনে নাই, থাকলে সেটা আমরা আনসার করতাম। এখন আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ওরাকল তো সফটওয়্যার, সে কেমন সফটওয়্যার? ওরাকল সফটওয়্যার তো আপনি বুঝতেছেনই, বাট এই ব্যাটা কেমন সফটওয়্যার? ওরাকল ব্যাটা কেমন সফটওয়্যার? আমরা তো সফটওয়্যারের অনেক ক্লাসিফিকেশন দেখছি। এটা কি ওপেন সোর্স না ক্লোজ সোর্স? মনে রাখবেন ওরাকল হচ্ছে ক্লোজড সোর্স। ওরাকল হচ্ছে ক্লোজ সোর্স সফটওয়্যার। তার মানে ওর সোর্স কোড আপনি চাইলেই আসলে পাবেন না। এরপর আপনি আরেকটা পয়েন্ট অফ ভিউ জানেন, সেটা হচ্ছে ওরাকল কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার না সিস্টেম সফটওয়্যার? ওরাকল সফটওয়্যার দিয়ে আমরাই কাজ করি। তার মানে এই ব্যাটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরাই কাজ করি, ব্যাটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সি তো আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওই ব্যাটা তো ল্যাঙ্গুয়েজ। এমএস ওয়ার্ড এটা কেমন? এটাও ক্লোজ সোর্স। এর সোর্স কোড আপনি সার্চ দিয়ে আসলে পাবেন না, সেই ব্যাটাও ক্লোজ সোর্স সফটওয়্যার। এবং এমএস ওয়ার্ডের ব্যবহারটা আপনি নিজেই করছেন, সরাসরি আপনি ব্যবহার করেন, তাই এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো দেখেন আমরা এগুলো শিখে ফেলতেছি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ক্লোজ সোর্স সফটওয়্যার। আর সি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল বা ওকিউএল এরা হচ্ছে মূলত ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। তাহলে হোপফুলি এগুলো পারা যাবে। তারপরের কোশ্চেন যদি যাই, এটাও 36তম বিসিএস এর কোশ্চেন। লিঙ্কডইন এর ক্ষেত্রে কোনটা সঠিক? লিঙ্কডইন এর ক্ষেত্রে কোনটা সঠিক? যদিও 36তম বিসিএস এর ডেটা, এখন ডেটা ডেফিনেটলি অনেক চেঞ্জ হয়েছে। তারপরও দেখেন সব ডেটা হয়তো বা কাজে লাগবে না, কিন্তু এটা একটা বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। এইটার ঘটনা সত্য, সে বিজনেস ওরিয়েন্টেড নেটওয়ার্ক সার্ভিস। তারপরে দেখেন সে 2002 সালে প্রতিষ্ঠিত হয়, 2006 সালে। তার মানে তখনকার প্রেক্ষাপটে সব উত্তরই আসলে সঠিক। এইখানে আমাদের আসলে কাজে লাগবে যেটা, আপনি তো দিবেন 47, আপনার এগুলো লাগবে না। আপনি এইটা বলতে পারেন যে এটা আপনার কাজে লাগবে তথ্য। এটা বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। সোশ্যাল নেটওয়ার্কিং হবে, কিন্তু এটা বিজনেসম্যান বা চাকরিজীবীরা এটা ব্যবহার করবে। আর এই তথ্যগুলো আপনার না হইলেও চলবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। এরপর যদি দেখেন নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? নিচের কোনটা কম্পিউটারের প্রাইমারি মেমোরি? প্রাইমারি মেমোরিও বলতে পারেন আপনি, এটার অপর নাম হচ্ছে মেইন মেমোরি।
কোনটা কম্পিউটারের প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি? আপনি মনে রাখবেন প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি মূলত হচ্ছে র্যাম, রম আর হচ্ছে ক্যাশ। আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে র্যাম আর রম। র্যাম আর রম অপশন না থাকলে তখন ক্যাশ দিব। এখন দেখেন আমার এখানে অপশনে কি আছে, দেখি এটা আপনারা তো পারবেন খুব সহজেই। এটা পারা উচিত। র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি। এর পরের কোশ্চেনে যদি আমরা আসি, প্লটার কোন ধরনের ডিভাইস? এটাও 36তম বিসিএস এর কোশ্চেন। প্লটার কোন ধরনের ডিভাইস? এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস, না এটা মেমোরি, নাকি এটা কিছুই না, কোনোটাই না? প্লটার কেমন ডিভাইস? প্লটার কেমন ডিভাইস? এটা কি ইনপুট নাকি আউটপুট নাকি মেমোরি? এটাও সবাই পারার কথা। প্লটার কেমন ডিভাইস? হ্যাঁ, সবাই পারতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস। প্লটার হচ্ছে মূলত আউটপুট ডিভাইস। ঠিক আছে, আমরা আজকে প্রথম স্লট হিসাবে আমরা এই 20টা কোশ্চেনই রাখলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে আর পরের ক্লাসগুলোতে আর যাব না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি ব্যাখ্যামূলকভাবে ক্লাস চালাবো না শুধু এমসিকিউ মূলক ভাবেই চালাবো? কোনটা আপনাদের জন্য সত্যিকার অর্থে আসলে কার্যকরী? কোনটা সত্যিকার অর্থে কার্যকরী? আমি যে 20 মিনিট কথা বলতেছি এটা আমার জন্য কথা বলতেছি না, আমার যেটা ধারণা, আমি আসলে নর্মালি যেটা বুঝি যে আমি 20 মিনিট কথা বললেও এটা আপনারই কাজে লাগবে, আমার মনে হয় এটা। কিন্তু যদি সেটা আপনাদের মনে না হয় সেটাও আপনাদের একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যে আমরা একটা এমসিকিউতে আমরা কি 5 মিনিট সময় ব্যয় করব, নাকি 2 মিনিট ব্যয় করব, নাকি প্রয়োজন হলে 20 মিনিটও ব্যয় করব। এটা আপনারা একটু জানাবেন। আমি একটু আপনাদের কমেন্ট দেখে সেই অনুযায়ী ক্লাস নিতে হবে। আমি ক্লাস নিয়ে যাচ্ছি, আপনার মাথায় কিছুই প্রবেশ করতেছে না, টোটাল ব্যাপারটাই কিন্তু তখন ইউজলেস, তাই না? সবকিছু আসলে আপনার জন্য, সবকিছুই আসলে আপনার জন্য। আমি যদি 5 মিনিট কথা বলি বা 20 মিনিট কথা বলি, সেটা আসলে আপনার জন্যই। এখন আপনার আসলে কোনটা দরকার, সেটা হচ্ছে বিষয়। আর ক্লাস কেমন লাগছে সেটা একটু বলতে পারেন, কারণ ক্লাস যদি আপনার ভালো না লাগে তাহলে আমার এখানে তো আসার প্রয়োজন নাই, আমাদের তো অনেক টিচার আছে। সো আপনার ক্লাস কেমন লাগছে সেটাও আসলে জানা জরুরি, যে নেক্সট ক্লাসে আপনাদের সামনে আমি দাঁড়াবো কিনা, এই ব্যাপারটা একটু জানাবেন। ব্যাখ্যা লাগবে কিনা এবং ক্লাস আসলে আপনার জন্য কার্যকর হচ্ছে কিনা, এই দুইটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনারও সময় নষ্ট, আমারও কিন্তু সময় নষ্ট। দেখি এই যে ওদের কাছে কমেন্ট নিচ্ছি, ওদের ব্যাখ্যা প্রয়োজন কিনা এবং ক্লাস কেমন লাগতেছে। অসাধারণ স্যার, এই যে শফিকুল ইসলাম সাগর বলছে স্যার অসাধারণ, পিঙ্কি রায় অসাধারণ স্যার, ব্যাখ্যামূলক ক্লাস স্যার, গুড ব্যাখ্যামূলক ক্লাস সবাই তো স্যার। আচ্ছা, প্লটারের কাজ কি? হ্যাঁ, প্লটারের কাজের উত্তরটা দিয়ে দেই। প্লটারের কাজ হচ্ছে প্রিন্ট করা। আপনি যে কাগজে প্রিন্ট করেন না, তো সবচেয়ে উন্নত মানের প্রিন্টটা কিন্তু হয় এই প্লটারের মাধ্যমে। কারণ কাগজে যখন আপনি প্রিন্ট করেন তখন সেই প্রিন্ট কিন্তু এরকম নির্দিষ্ট ফন্টে হয়, কিন্তু প্লটারের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন হ্যান্ড রিটেন লেখার মতো। অর্থাৎ আমারটা বাদ দিই, রবীন্দ্রনাথ, এই যে স্যার আছে রবীন্দ্রনাথের ফ্যান, তো রবীন্দ্রনাথের হ্যান্ডরাইটিং যেমন, সেই স্টাইলে যদি আমি প্রিন্ট করতে চাই, তার জন্য আমার উপায় হচ্ছে প্লটার। তাহলে সবচেয়ে উন্নত, এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন, কিন্তু সবচেয়ে উন্নত প্রিন্ট কোন ডিভাইস করতে পারে? আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে প্লটার। নর্মালি প্লটার যদি না থাকে তখন আমরা লেজার প্রিন্টার দিব। ওকে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকে আমরা 20টা কোয়েশ্চেন ব্যাখ্যা সহ জানার চেষ্টা করলাম। এরকম বিভিন্ন পার্ট আসবে। ওকে, ক্লাস রুটিন মনে হয় খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে। ক্লাস রুটিন আজকে রাতে দিয়ে দিবে। ক্লাস রুটিন আমাদের হয়ে গেছে, আজকে রাতে আপনারা ক্লাস রুটিন সবাই পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ ক্লাস রুটিন হয়ে গেছে। আগামী মাসে ক্লাস রুটিন আমরা দিয়ে দিব
ঈদের আগে ঈদের পরে কয়টা ক্লাস এবং বন্ধ কতগুলা সবই আমরা দিয়ে দেবো। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো দিতে পারেন আমাদের। আজকে ক্লাস কেমন লাগে সব স্যার প্লিজ টুইটার সম্পর্কে আবার বলবো, টুইটার সমস্যা নাই, এত প্রতিদিন কি এত কিছু জিজ্ঞেস করা লাগে? সব কিছু কি একদিনে দেয়া যায় না। তো স্যারের ক্লাসটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইছে। জি স্যার অসাধারণ ব্যাখ্যামূলক। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা মূলত বিসিএস পরীক্ষাটা দিবেন তাদের জন্য কিন্তু এই মানে কি বললাম, কম্পিউটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বরের কম্পিউটার কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। এরপর দেখবেন আপনি যদি প্রাইমারি কোনো চাকরি পরীক্ষা দিতে চান এখানে 2 থেকে 3টা প্রশ্ন আসে, নিবন্ধন পরীক্ষা 2 থেকে 3টা প্রশ্ন আসবে, এবং আপনি 10 থেকে 20তম গ্রেডে যে কোনো চাকরি পরীক্ষা দিতে পারেন, লিখিততেও আসবে, প্রিলিতেও আসবে। পিএসসির অধীনে যত নন ক্যাডার পরীক্ষা হবে সবই আসবে। তো এই জন্য বললাম এই অংশটা কিন্তু অনেকের কাছে আমাদের একটু কঠিন লাগে। সাধারণত আইসিটি পার্টটা অনেকে আমরা বুঝি না, শুধু বাজার থেকে একটা গাইড বই কিনে কি করে বিগত সালে প্রশ্নগুলো মুখস্থ করে আইসিটি। এটা কিন্তু বাস্তব কথা। অনেকেই কিন্তু কি আছেন যে নিচের কিন্তু ইনপুট ডিভাইস ডাইরেক্ট মুখস্থ করেন, নিচের কোনটি আউটপুট ডিভাইস ডাইরেক্ট মুখস্থ করেন, এরকম নিচের কোনটি কম্পিউটার স্থায়ী মেমোরি, নিচের কোনটি অস্থায়ী মেমোরি, এগুলো দেখে আপনারা সবসময় কী করেন মুখস্থ করেন, কিন্তু একটু যখন ঘুরিয়ে দেয় তখন আর পারেন না। ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রতিনিয়ত এই আইসিটি থেকে প্রশ্ন আসে, এই যে দেখেন। তাহলে এগুলো কিন্তু আপনারা কড খেয়ে যায়, এই জন্য জানা যাতে কড না খান, এই জন্য বেসিক ক্লাস করতে ভাই। আজকে স্যার তো পড়াইলে জাস্ট প্রশ্ন বিশ্লেষণমূলক, কিন্তু আপনি যদি বেসিক ক্লাসটা করতেন তাহলে কিন্তু আপনার মেমোরিতে গেঁথে যাও, আপনি প্রিলিতে ভালো করতেন, আপনি লিখিত পরীক্ষা একটা ভালো নম্বর তুলতে পারতেন। এই জন্য প্রিলি লিখিত উভয় পরীক্ষা যদি আপনি ভালো একটা নম্বর তুলতে চান তাহলে আপনাকে কী করতে হবে, বেসিক কোর্স করতে হবে। তো এই জন্য আমাদের যে বিসিএস কোর্স যেটা আছে, এই যে 47তম বিসিএস কোর্সটা হলো কত, 47তম এবং 48তম বিসিএস, এই যে বিসিএস প্রিলি, এই কোর্সটা আমাদের আছে প্রতিদিন 3টার সময় ক্লাসটা হয়। একদম 47তম বিসিএস প্রিলি পরীক্ষা আগ পর্যন্ত ক্লাসটা হবে, সপ্তাহে কিন্তু 5 দিন আমাদের ক্লাস। এই ক্লাসটা আপনারা ভর্তি হতে পারবেন। আর এটা অনলাইন ফি হলো অনলি 4000 টাকা, অনলাইন কোর্স ফি 4000 টাকা। যাদের আর্থিক সমস্যা একেবারেই খুবই খারাপ তাদের জন্য 3500 টাকা। ক্লিয়ার? আর আমরা নতুন একদম আপডেট যে হাইলাইটসগুলো আছে লেকচার শিটগুলো, এগুলো আমরা আগামী 3 দিনের ভিতরে আপনাদেরকে ম্যাথমেটিক্স এবং বাংলাটা প্রোভাইড করা শুরু করবো ইনশাল্লাহ। বাকিগুলো আমরা এই মাসের ভিতরে আপনাদের সবগুলো একদম আপডেট, কারণ আমাদের জুনে আমাদের কী হবে, বাজেট হবে এবং অর্থনৈতিক সমীক্ষা বের হবে, সেখান থেকে আমাদের জিকে তথ্যগুলো আমরা একদম আপডেট করে আপনাদের কাছে দিব। কারণ আমরা চাই না আপনাদের কোনো পুরাতন তথ্য জিকেতে দিতে, এই জন্য জিকে হাইলাইটস আমরা দেবো কিন্তু, বা লেকচার শিটগুলো দেবো কিন্তু আমরা এই জুনে। কারণ জুনে আমরা অর্থনৈতিক সমীক্ষাটা অ্যাড করব একদম সুন্দর মতো তথ্যগুলো, কারণ ওই অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং বাজেট থেকে কিন্তু প্রশ্ন আসে। এই জন্য আমরা আপডেট, সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন, আমরা আপডেট, আপনারা আপডেট থাকার চেষ্টা করবেন। তা এই জন্য এই যে কোর্সটা আর ভর্তির জন্য আপনারা কল করবেন 01939964623 এই নাম্বারে। আপনারা বিকাশ অথবা নগদে করতে পারেন, অথবা কারো যদি আরও কোনো আর্থিক সমস্যা থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে তা 01755072190 এই নাম্বারে কল করতে পারবেন। ওকে স্যার, আপনাদের ক্লাস শুরু হয় কখন? আমাদের ক্লাস তো সকাল 9টা থেকে রাত একদম 11টা পর্যন্ত ক্লাস চলে। আমাদের এখনও কিন্তু নিচের স্টুডিওতে কিন্তু আমাদের এখন ম্যানেজমেন্ট লিখিত ক্লাস চলতেছে, অর্থাৎ যারা নিবন্ধন ম্যানেজমেন্টে কোর্সে ভর্তি আছেন তারা কিন্তু ক্লাসটা করতেছেন এখন নিচে আমাদের। আর কোনো স্যার আপনাদের অনলাইন পেইড ব্যাচ কখন ক্লাস হয়? আমাদের অনলাইন পেইড ব্যাচের ক্লাস সকাল 9টা হয়, সকাল 11টা, 12টা এবং বিকেল 3টা, 5টা, সন্ধ্যা 7টা, রাত 9টা। ওকে, এগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাস। দেখি আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? জি ব্যাখ্যা সহ নাসিমা, আর কোনো কোশ্চেন আছে? স্যার আপনি লিখিত বাংলা ক্লাস নিবেন না? হ্যাঁ, আমি তো লিখিত বাংলা ক্লাস তো নিয়েছি। আমি শেষের যে 2-1টা টপিক বাক ছিল ওটা আমাদের অন্য একজন স্যার ওনাকে দিয়েছি বাংলা, কারণ কি আমি ওই টপিকটা অতটা এক্সপার্ট না লিটারেচারে, তো যে স্যার সবচেয়ে বেশি এক্সপার্ট ওই স্যারকে দিয়েছি ওই টপিকটা। ওকে, আর কোনো প্রশ্ন? জি জি জি, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো কোশ্চেন আছে? নির্দ্বিধায় ভর্তি হয়ে যায়। শোনেন, বিসিএস হলো সকল চাকরি পরীক্ষার জন্য একদম আপনাকে মা বলা যায়, সকল চাকরি পরীক্ষার। এই জন্য এই কোর্সটা করলে আপনার বিসিএস লাগে না, মানে বিসিএস এই কোর্সটা করলে আপনার অন্য কোনো কোর্স লাগে না, অর্থাৎ নিবন্ধন লাগে না, প্রাইমারি লাগে না, নন ক্যাডার লাগে না, কোনো কোর্স করা লাগে না, শুধু একটা কোর্স যেটার নাম কি বিসিএস। এটা করলে অন্য চাকরি মাশাআল্লাহ হয়ে যায় প্রস্তুতি। ফ্রি ক্লাস কয়টায়? স্যার 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ যাবে, আপনি এই নাম্বারে 11 থেকে 20তম গ্রেডে আজকে কিন্তু একটা অফার চলতেছে 1800 টাকা, আপনি এই নাম্বারে 1800 টাকা পাঠায় আমাকে কল দেন। হ্যাঁ স্যার, রাত 9টার পরে কোনো ক্লাস আছে? স্যার না, রাত 9টার পরে আমাদের ফ্রি ক্লাস হয় সবসময়।
রাত 9টা থেকে 10টা, রাত 9টা 11টা পর্যন্ত আমাদের ক্লাস চলে। 12টার আর কোনো ব্যাচ নাই, 11টা রাত 11টার ব্যাচ নেই, আমাদের 9টার যে ব্যাচ এখন যেটা রানিং চলতেছে নিচে। আর ফ্রি ক্লাস তো আমরা কখনো 9টায় নিই, আর কখনো যদি বেশি বেশি থাকে কখনো 9:30, কখনো 10টায় আমরা নিয়ে থাকি। সাধারণত আমরা 9টায় নিই, তাই তো? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।